ছিল। একটা সাইট দেখাই দিছিলাম না? একটা সাইট তো না, ওই যে মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ারও মনে হয় একটা সিস্টেম দেখেছিলাম না? আচ্ছা, ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিনের ওখানে গেলে দেখবেন নিচের মধ্যে আছে প্রেজেন্ট নাও, ওটাতে ক্লিক করেন। তারপর এটাতে ক্লিক করার পরে উপরে তিনটা লেখা আসছে না, ইউর ইন্টার স্ক্রিন এ উইন্ডো, এই ইউর ইন্টার স্ক্রিন ওইটা দিয়ে দেন। ওইটাতে দেওয়ার পরে দেখেন একটা ইয়ে আসছে, ওপেন হয়েছে, হ্যাঁ, আপনার পপ আপ ওপেন হয়েছে। ওইখানে আপনার ওই যে ইয়েটার উপরে ক্লিক করেন, হ্যাঁ, এই যে উইন্ডোটার উপরে ক্লিক করেন। তারপর দেখবেন শেয়ার আসবে। এখন শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, আসছে। হ্যাঁ, আপনারা আরো দুই একজন সবাই রেডি করেন, হ্যাঁ, আপনাদের কোডগুলো রেডি করেন সবাই। কে বলছিলেন? আপনার নামটা যেন। হ্যাঁ, আপনি হোমওয়ার্ক রেডি করতে পারেননি? আচ্ছা, আগামী ক্লাসে আপনি হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখান তো, ব্রাউজ করে দেখান তো। হ্যাঁ, ইন্ডেক্স ডট রেডি রাখবেন আপনারা, ইন্ডেক্স ফাইল একটা ফোল্ডারে খুলে রাখবেন, আর কোড এডিটরে কোডগুলো খুলে রাখেন আপনারা, হ্যাঁ। হ্যাঁ, এটাকে আপনি ব্রাউজ করেন। ওবায়দুল মোল্লা, আপনি ব্রাউজ করেন, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ডাবল ক্লিক করেন। আমি এটা দেখবো, আউটপুটটা দেখবো একটু। ডাবল ক্লিক করেন। হ্যাঁ, নিচে যান। এইটুকু না? আচ্ছা, ঠিক আছে, আপনাকে যেটুকু দেখানো হয়েছে আপনি ওইটুকু করতে পারছেন, অসুবিধা নাই, হ্যাঁ। এরকম ভাবে ক্লাসেরটা বা যদি প্রতি ক্লাসে ক্লিয়ার করি, তাহলে সবশেষে একটা ভালো রেজাল্ট পাবো, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আদিত্য। হ্যাঁ, স্টপ শেয়ারের মতো করবেন।
এরপর হচ্ছে আদিত্য, কি যেন নামটা খেয়াল করিনি সম্পূর্ণটা, আদিত্য ম্লো। আপনি হোমওয়ার্ক করছেন? আচ্ছা, একটু শেয়ার করেন স্ক্রিনটা, হ্যাঁ। এই যে পাশে দেখেন উইন প্রেজেন্ট নাও আছে, হ্যাঁ। আমি আমি আমারটা শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। কে? হ্যাঁ হয়েছে তো। না, আমারটাই তো মনে হয় আমি করছি। এই যে এখন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এখানে থাকবে, আপনাদের থাকবে প্রেজেন্ট নাও, হ্যাঁ। এই প্রেজেন্ট নাওতে ক্লিক করলে এখানে আসবে ইউর ইন্টারেস্ট স্ক্রিন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসবে। পপ আপে এই যে এই জায়গাটাতে আপনার স্ক্রিনটা দেখবেন দেখা যাবে, এই স্ক্রিনের উপরে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে শেয়ার অপশন আসবে, তারপর শেয়ার করবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি ট্রাই করেন। এখানে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, এখানে ইন্টার স্ক্রিন, শেয়ার ইন্টার স্ক্রিন। নেট সমস্যা করতেছে। আচ্ছা, আপনার নেট যেহেতু সমস্যা, আপনি নেট সমস্যাটা সমাধান করার ট্রাই করেন। আমরা আরেকজনের কাছে একটু যাই। রেজাউল করিম। রেজাউল করিম শুনতেছেন? আচ্ছা, হৃদয় খান। আচ্ছা, আপনি ঠিক আছে, আপনি তাহলে রাখেন, হ্যাঁ। ও, রেজাউল করিম কি আজকে জয়েন করছে? ও আচ্ছা আচ্ছা, আগের ভিডিওগুলো দেখে নিয়েন, হ্যাঁ। আগের যে দুইটা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নিয়েন। এম কে কালাম, এম কে আলম। এম কে আলম শুনতেছেন? আচ্ছা, তো কেউ কিছু বলতেছেন না। সমস্যা হলে চ্যাট বক্সে লিখে দিয়ে, নেট প্রবলেম থাকলে বা কোনো সমস্যা হলে। যারা আজকে নেট প্রবলেম বা বিভিন্ন কারণে আজকে হোমওয়ার্ক দিতে পারেননি, আগামী ক্লাসে মাস্ট বি আপনাদেরকে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আব্দুর রহিম ভাই, শুনতেছেন? আব্দুর রহিম। হ্যাঁ বলে। হ্যাঁ আসি তো। আব্দুর রহিম শুনতেছেন না? সুমন। সুমন ভাই শুনতেছেন? এমডি সুমন। হ্যাঁ শুনতেছি, জি বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতেছেন? হ্যালো। আচ্ছা, এমডি সুমন, আপনি হোমওয়ার্ক করছেন?
শুনতেছেন আপনি? সুমন, হোমওয়ার্ক করছেন? হোমওয়ার্ক করছেন? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, যতটুকু করছেন ওইটুকু দেখেন, আপনাকে সবটা পারতে হবে এমন তো কথা না। যতটুকু করছেন অতটুকু দেখেন, হ্যাঁ। আর কালার নিয়ে তো আমি মেবি বলছিলাম, কালার নিয়ে এখন আপনাদের টেনশনের কিছু নেই, হ্যাঁ। এগুলো সিএসএস এর পার্ট তো, এগুলো আমরা পরে শিখবো, কালার বাদ এখন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। ইন্টার উইন্ডো, এই যে দেখেন এখানে আসবে ইউর ইন্টার স্ক্রিন, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। এখানে সবার উপরে যেটা থাকবে ওইটাতে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, পপ আপের মধ্যে ওই যে আপনার উইন্ডোতে ক্লিক করলে শেয়ারটা আসবে। হ্যাঁ, যখন শেয়ারটা আসবে তখন শেয়ারে ক্লিক করেন। এম কে আলম, আপনার সাউন্ডটা একটু মিউট করে নেন। এম কে আলম। এখন আসে নাই, শেয়ার হয়নি তো। হ্যাঁ, এখনো আসেনি। আপনার এই যে স্ক্রিন শেয়ারটা এইভাবে এখান থেকে ইউর ইন্টার স্ক্রিনের পরে এখানে দেখবেন যে একটা পপ আপ আসবে। পপ আপের উপরে ক্লিক করলে, ওই স্ক্রিনটার উপরে ক্লিক করলে তারপর এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর শেয়ার আসবে, সেই শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ইউর ইন্টার স্ক্রিন ওটাতে ক্লিক করেন। এ- তারপর কি আসছে? হ্যাঁ, শেয়ার নাও তো দেন। দিলে 3-4 সেকেন্ডের মধ্যে চলে আসবে। হয়নি তো, এখনো আসতেছে না কেন? আপনার ওখানে হয়েছে? আপনার এখানে হইলে আমাদের এখানে আসতে 2-3 সেকেন্ড সময় লাগতে পারে। হয়নি, আপনি শেয়ারে ক্লিক করছেন, এই যে এই জায়গায় থাকে ঠিক, ক্যান্সেল শেয়ার, এই শেয়ারে ক্লিক করছেন আপনি। আমি আবার বলতেছি, আপনি ফলো করেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, প্রেজেন্ট নাও। তারপর এখানে আসেন, আমি যেটা বলবো ঠিক সেটা সাথে সাথে করেন। হ্যাঁ, এখানে আছে ইউর ইন্টার স্ক্রিন, ইউর ইন্টার স্ক্রিনে ক্লিক করেন। করছেন? করার পরে কি আসছে? শেয়ার নাও তো আসবে না, এখানে পুরো একটা পপ আপ আসবে। আপনি কি ইউর ইন্টার স্ক্রিন করছেন না নিচের গুলো করছেন? হ্যাঁ, ইউর ইন্টার স্ক্রিনে ক্লিক করলে তো এটা আসার কথা না। আমার স্ক্রিন প্রেজেন্ট থাকলে অসুবিধা নেই, আপনারা যে কেউ যখন প্রেজেন্ট করবেন তারটা আসবে, আমারটা অফ হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা নেই। উইন্ডোটা কি আসছে? এই যে পাশে মডেল বলে বা ইয়ে বলে আর কি, উইন্ডোটা আসছে আপনার সুমন ভাইয়ের? উইন্ডো আসলে এখানে দেখবেন আপনার কম্পিউটারের একটা স্ক্রিন, এতটুকু জায়গা নিয়ে আসবে, ওই স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করেন। আমার মনে হচ্ছে আপনি আমাকে বুঝাতে পারতেছেন না, বা আমি আপনাকে বুঝাতে পারতেছি না। হ্যাঁ, আপনি এটা একটু পরে ইয়ে করেন, সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনি একটু পরে ট্রাই করেন। আচ্ছা, এরপরে মিজানুর রহমান কি দেখাইছিলেন
কথা বলছিলাম আপনার সাথে। মিজানুর রহমান শুনতেছেন? আচ্ছা, ইয়েটা ঠিক হয়েছে? আদিত্য আছে? হ্যাঁ, আপনি শেয়ার করেন। ও আচ্ছা, এই যে এখান থেকে প্রেজেন্ট নাওতে ক্লিক করে ইউর ইন্টার স্ক্রিন, ইন্টার স্ক্রিন করলে এখানে একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোর এখানে আপনার স্ক্রিনটা দেখা যাবে। হ্যাঁ, এতটুক করে। হ্যাঁ, এতটুক করে আপনার স্ক্রিনটা দেখা যাবে। সেইখানে স্ক্রিনের উপর ক্লিক করলে তারপর আসবে শেয়ার। এই পাশে থাকবে ক্যান্সেল। ক্যান্সেলে কিন্তু ক্লিক করেন না, শেয়ারে ক্লিক করবেন। শেয়ার বাটনটা প্রথমে ডিজেবল থাকে। যখন আপনি উইন্ডোতে ক্লিক করবেন তখন শেয়ারটা ভিজিবল হবে, তারপর শেয়ারে ক্লিক করবেন। আচ্ছা, আমি আমারটা অফ করতেছি। আমারটার সাথে আপনাদের একটা সম্পর্ক নাই, এতদিন ধরে ক্লাস করাচ্ছি। তারপর আমারটা অফ করলাম। এই যে আপনারটা আসছে। সুমনটা রেডি রাখেন। হ্যাঁ, এরপর আবার এটা শেষ হলে আপনি ট্রাই করেন। হ্যাঁ, আপনার দেখান, হোমওয়ার্কটা দেখান। আমরা হোমওয়ার্কে এত সময় নিব না, আমরা সর্বোচ্চ 10 মিনিট বা হাইস্ট 15 মিনিট প্রথম ক্লাসের আগে আমরা সময় নিব। হ্যাঁ, হ্যাঁ দেখান। হ্যাঁ দেখান, আপনার ব্রাউজার দেখান, কোড দেখান। প্রথম প্রথম আপনাদের সবকিছুতে একটু সময় লাগতেছে, পরে থেকে কিন্তু এত সময় দেওয়া যাবে না। হ্যাঁ, এরপর আপনারা আর একটু দ্রুত এগুলো করতে হবে। ক্লাসের শুরুতেই আপনারা আপনাদের প্রজেক্ট কি করবেন, রান করবেন এখানে। হ্যাঁ, রান করে রাখবেন এবং এডিটরে কোডটা ওপেন করে রাখবেন। আমরা যতজন এটাই দেখতে চাই যাতে 10 মিনিট 15 মিনিটের মধ্যে ক্লোজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আপনি এবার আপনার কোডটা দেখান, কোড এডিটরটা দেখান, আপনার কোড দেখান। কিন্তু আমাদের এখান থেকে তো দেখা যাচ্ছে না। না, আমি তো এরকম কোনো কিছু দেখতেছি না। ওনার স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছে, এই যে মিট দেখা যাচ্ছে, হ্যাঁ 100 মাইলস আইটি ডিজাইন দেখা যাচ্ছে, তাহলে ওনার অন্যটা দেখা যাবে না কেন? এটা তো যুক্তিসঙ্গত না। এর কারণ হচ্ছে উনি সম্ভবত ইউর ইন্টার স্ক্রিন করে নাই। উনি সম্ভবত ইউর ইন্টার স্ক্রিন করে নাই, শুধু মনে হয় উইন্ডো করছে। আপনারা এগুলো একটু স্টাডি করে নিন কিভাবে ইয়ে করা লাগে। হ্যাঁ, আমি তো শিখাই দিচ্ছি, তারপরে যাদের মনে হচ্ছে যে না এরপরও পারতেছেন না, আপনারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করে যে গুগল মিটে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় একটু শিখে নিন। আমি তো ট্রাই করতেছি দেখানো, কিন্তু আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে মনে হয়। কারণ আমি যেভাবে প্রথম যখন আমি উইন্ডোটা শেয়ার করি সেই জায়গাটা কিন্তু আপনারা দেখেন না। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। সুমন, এখন ট্রাই করেন তো, আপনার অফ করেন, আদিত্য অফ করেন। হ্যাঁ, আমারটা হ্যাঁ অফ হয়েছে, আদিত্য অফ হয়েছে। ঠিক আছে, সুমনেরটা এবার ট্রাই করেন তো। এই যে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, প্রেজেন্ট নাওতে কি ক্লিক করলে আসবে ইউর ইন্টার স্ক্রিন। হ্যাঁ, ইন্টার স্ক্রিনের পরে দেখবেন যে ইয়েটা আসবে, এই একটা উইন্ডো আসবে। হ্যাঁ, ওইখানে উইন্ডোতে আপনি দেখবেন যে গুগল মিটের একটা ইয়ের মতো দেখা যায়, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে শেয়ার বাটনটা অ্যাক্টিভ হবে, মানে ভিজিবল হবে। সেই শেয়ারে ক্লিক করেন, এখানে অনলি শেয়ার লেখা আসবে, শেয়ার নাও আসবে না। সুমন করতেছেন?
আপনার ইয়ে আছে, কি যেন বলে, এনি ডেস্ক আছে? এনি ডেস্ক? আচ্ছা, এনি ডেস্ক নাই। আচ্ছা, দেখে পাঠান তো। এই একটু চা দিও তো। স্ক্রিনশট পাঠাচ্ছেন আপনি? আচ্ছা, আজকের মতো আপনি পাঠায়েন। আজকের মতো এখানে শেষ। আধা ঘন্টা সময় আমাদের গেছে শুধু ইয়ে নিয়ে। তো যাই হোক, প্রথম ক্লাসে তো সময় যায়, প্রথম দিকে এইগুলো একটু সময় যায়। আশা করি এরপর থেকে আর এরকম সমস্যা আমাদের থাকবে না। হ্যাঁ, আপনার একটু কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় একটু দেখে নিয়েন। হ্যাঁ, এটা একটু দেখে নেওয়া দরকার। আপনারা আমার ভিডিও দেখেন না ক্লাসের? তো সেখানে তো থাকে। এই যে দেখেন, আমি যে এখন যেটা, এই যে জিহাদ আইটি সলিউশন, ওনারটা তো শেয়ার হইলো। তার মানে অন্যদের যে হচ্ছে না, আপনাদের হচ্ছে সিস্টেমের সমস্যা আছে। হ্যাঁ, আপনারা ভালোভাবে ইয়ে করতে পারতেছেন না, এটা বুঝতে হবে। তার মানে ওগুলো রিকভার করতে হবে। এই যে আমি যে ভিডিও শেয়ার করতেছি, ওইটা আপনারা ফলো করবেন। আমার ভিডিওগুলো দেখেন না, এটার জন্য তো টিউটোরিয়াল দরকার নাই। হ্যাঁ, আপনি ইয়ে দেখেন না, কোড দেখলাম ব্রাউজারের থেকে, ইয়েটা দেখান। হ্যাঁ, এই যে উনি সুন্দর করে কাজ করছে, ব্রাউজার ওপেন করে রাখছে, এরপরে হচ্ছে যে ইয়েটা ওপেন করে রাখছে। এভাবে যদি রাখেন তাহলে সবার হোমওয়ার্ক দেখা সম্ভব 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, আমরা প্রথম শুধুমাত্র 10 মিনিট সময় নেবে, এটাতে আধা ঘন্টা তো নেওয়া সম্ভব না। তাহলে আমরা ক্লাস শিখবো কোন সময়, আলোচনা করবো কোন সময়? হ্যাঁ, সুমন, আপনি মনে হয় আগে থেকে একটু একটু মনে হয় একটু প্র্যাকটিস করে করছেন, এই জন্য আপনারটা আহ, মানে আপনি লেআউট ডিজাইনটা আপনি জানেন, সিএসএস এর ইউজটা আপনি জানেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি অফ করে নেন। হ্যাঁ, হ্যাঁ, আমারটা দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ওয়েবসাইট লেআউট। গত ক্লাস পর্যন্ত আমরা কি দেখছি? ইমেজের লিঙ্ক করা। হ্যাঁ, কোড এডিটর, এগুলো নিয়ে তো আলোচনা করা হয়েছে। এইচটিএমএল কমেন্ট, এগুলো দেখানো হয়েছিল না? কমেন্ট। আপনারা একটু আমার সাথে কথা বলেন মাঝে মাঝে। হ্যাঁ, সেকেন্ড ক্লাস থেকে আমাদের কোনো টপিক বাদ পড়ছে? বাদ পড়ার কথা না। আচ্ছা, ওয়েবসাইটের লেআউট ডিজাইন। হ্যাঁ, এখন লেআউট ডিজাইন বলতে গেলে এখন আমাদেরকে একটু সিএসএস এ হাত দিতে হবে, কিন্তু আমরা সিএসএস এ যাব না। হ্যাঁ, আমরা শুধু একটা ওয়েবসাইটের লেআউট কিরকম হয় আমরা এটা নিয়ে দেখব। এটা নিয়ে যদি আমরা একটু গুগলে সার্চ করি, হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা দেখব। হ্যাঁ, কয়েকটা উদাহরণ আপনার পিকচার সহ আমরা দেখব। ওয়েবসাইট লেআউট ডিজাইন, তাহলে আমরা কয়েকটা পিকচার দেখতে পারবো। হ্যাঁ, পিকচার দেখলে আমরা ক্লিয়ার হবে। এই যে এগুলো দেখবো আমরা। হ্যাঁ, তৈরি করাগুলো দেখবো না।
এই যে এটা দেখব, এটা আমরা সেভ করে রাখতে পারি, অথবা আমরা হ্যাঁ এটাকে আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে এখান থেকে দেখলে হবে, সেভ করতে হবে না। অথবা আমরা সেভ করে আপনাদের ফোল্ডারে রেখে দিই। হ্যাঁ, এটা আপনাদের ক্লাসের সাথে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা সেভ করে রাখলাম। হ্যাঁ, এরপর আমরা একটু বর্ণনা করি। এই যে দেখেন একটা ওয়েবসাইটের লেআউট কেমন কেমন হয়। হ্যাঁ জি বলেন। আচ্ছা, আপনার হচ্ছে শেয়ার নাওতে ক্লিক করার পর হ্যাঁ এই যে তখন এটা আপনি মডেলটাতে ক্লিক করবেন। এই যে দেখেন কার্সরটা আমার কোন জায়গায় আছে, এটাতে ক্লিক করার পর তখন শেয়ারটা অ্যাক্টিভ হবে, এরপরে আপনি শেয়ারটা করতে পারতেন। এই মডেলটাতে এই যে আমি বারবার বলছিলাম যে আপনার উইন্ডোটা দেখা যাবে, এখানে দেখেন যা যা ছিল এগুলো আসছে, তখন এইখানে ক্লিক করবেন। একটা ক্লিক করলে শেয়ার বাটনটা তখন, এখন যেমন ক্যান্সেলটা নীল আছে না, তখন শেয়ার বাটনটা নীল হবে, এরপরে শেয়ার করবেন। আর শেয়ার নাও আসে। আচ্ছা করেন তো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আজকে জয়েন করছেন, কোথা থেকে আপনি? নাম তো রেজাল্ট করিম না? হ্যাঁ সুমন ভাই আপনারটা শেয়ার হয়েছে, এটা রেজাল্ট ভাই 1 মিনিট পর কথা বলতেছি। হ্যাঁ উনি অনেকক্ষণ ট্রাই করে অ্যাক্টিভ করতে পারছে তো। হ্যাঁ এই- আচ্ছা আপনার কোডটা দ্রুত করেন সুমন ভাই, দ্রুত। হ্যাঁ কোডটা দেখান। হ্যাঁ এইটুকু করছেন না? আচ্ছা, ব্রাউজারে এটা আউটপুট আছে। আচ্ছা ঠিক আছে, অফ করেন। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন একটা ওয়েবসাইটে যে বিভিন্ন লেআউট গুলো হয়। হ্যাঁ আমরা যদি কয়েকটা লেআউট ফলো করি তাহলে দেখবেন এটা একটা লেআউট আছে, এটার একটা লেআউট আছে, এই যে এই একটা লেআউট, এই একটা লেআউট। হ্যাঁ একটা ওয়েবসাইট নর্মালি এই ধরেন আমি যদি ধরি এটা একটা স্ট্যান্ডার্ড লেআউট মোটামুটি। হ্যাঁ এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড লেআউট বলতে পারি। তো শুরু থেকে দেখি, এই যে দেখুন উপরে এটা হচ্ছে হেডার সেকশন। হ্যাঁ এটা টপ বার বলা যায়, শুধু হেডার না, এটাকে টপ বার বলা যায়। হ্যাঁ এখানে এই পাশে একটা লোগো আছে, এই পাশে হয়তো কেউ একটা ফোন নাম্বার বা একটা কিছু একটা দিয়ে দিল। হ্যাঁ তারপর এখানে নেভিগেশন, নেভিগেশন মানে হচ্ছে মেনু, নেভিগেশন মানে হচ্ছে মেনু। ঠিক আছে, আপনারা দেখতেছেন তো ক্লিয়ারলি না? আপনারা কথা বলবেন আমার সাথে। এখানে এখানে দিল লোগো, এরপর দিল একটা নেভিগেশন মানে মেনু বার, এখানে আমাদের মেনুগুলো থাকলো। তার নিচে থাকলো হেডার এরিয়া, এখানে একটা ব্যানার অথবা স্লাইডার থাকলো। হ্যাঁ ব্যানার হোক অথবা স্লাইডার হোক, এই একটা এরিয়া। তারপর এখানে একটা এটা হচ্ছে সাইড বার, এই সাইড বারের মধ্যে আমাদের কি থাকে? হ্যাঁ আপনাদের যখন কথা বলবেন তখন শুধু মাইক্রোফোনটা অন করবেন, অন্য সময় অফ রাখবেন। মাইক্রোফোন অফ করে দেন সবাই। হ্যাঁ যখন কথা বলবেন, আমার কথা কোনো কথা সায় দিবেন, তখন শুধু অন করবেন। হ্যাঁ তারপর এটা হচ্ছে সাইড বার এরিয়া। হ্যাঁ এখানে কি থাকে দেখবেন যে যদি কোনো ব্লগ অথবা কোনো সাইটে যান, এই পাশে দেখবেন থাকে যে লেটেস্ট প্রোডাক্ট, ক্যাটাগরি, হ্যাঁ বিভিন্ন জিনিস। ই কমার্স সাইটে গেলে দেখবেন যেখানে বিভিন্ন অফার থাকে, ফেভারিট আইটেম, ঠিক আছে, ইউর এটা সেটা, এরকম সাইড বারে ছোট 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 কিছু ডিটেলস থাকে। আর এটা হচ্ছে মেইন বডি এরিয়া। হ্যাঁ এখানে আমাদের বিভিন্ন কন্টেন্ট গুলো থাকে। ব্লগ হইলে ব্লগের বিভিন্ন যে লেখাগুলো আছে লেখাগুলো থাকে।
সরি, আমি একটু চা খাচ্ছি ফাঁক দিয়ে। হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, না এটা বডির ভিতরে, আমাদের বডির ভিতরে এগুলো সব বডির ভিতরে আমরা, এই বডি মানে কিন্তু আমাদের এইচটিএমএল বডি না, এটা কন্টেন্ট বডি। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্টের বডি, এইচটিএমএল এর বডি না। আর এগুলো সবই থাকবে আমাদের বডির ভিতরে। আমরা তো শুধু হেডের মধ্যে একটা কাজই করব, শুধু সিএসএস এর লিঙ্কগুলো করাবো, হ্যাঁ টাইটেলটা দেখাবো, আমাদের হেডের ভিতরে আর কোনো কাজই নেই। যে কাজ আছে সেটা নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে না, সব বডির ভিতরে। আর এই বডি মানে হচ্ছে যে ওই এইচটিএমএল এর হেড আর হেড বডি না, হ্যাঁ এটা হচ্ছে এমনিতে আমাদের কন্টেন্টের বডি। আমরা যে কন্টেন্টগুলো রাখবো, ধরেন এখানে থাকলো টাইটেল, এখানে থাকলো যে আপনার একটা ব্লগের পোস্ট, এরপর আর একটা টাইটেল আর একটা পোস্ট, অথবা এখানে ধরেন একটা গ্যালারি থাকলো, হ্যাঁ এখানে ছোট 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 করে অনেকগুলো ইমেজ থাকলো, আপনার স্কুলের হয়তো বন্ধু বান্ধবের সাথে অনেকগুলো ইমেজ। ই কমার্স সাইটে কি থাকবে, এখানে প্রোডাক্টগুলো শো হবে, তিনটা করে প্রোডাক্ট শো হয়। নিচে আসলে আরেকটা পার্ট থাকে, এটা হচ্ছে ফুটার পার্ট। ওয়েবসাইটের ফুটার পার্টে কি থাকে, কপিরাইট লেখা থাকে, আবার অনেকগুলো লিঙ্ক থাকে, মেনুগুলো যেগুলো ইম্পর্টেন্ট মেনু এগুলো লিঙ্ক থাকে দেখবেন। হ্যাঁ, এখানে আবার থাকে এই পাশে দিয়ে যে সাবস্ক্রাইব নাও, মানে নিউজ লেটারে সাবস্ক্রিপশন করে রাখবেন। হ্যাঁ, এরকম কিছু সিস্টেম থাকে। হ্যাঁ, এটা সাথে এটাও আবার একটু সুন্দর, এই পাশে লোগো রাখছে, এই পাশে নেভিগেশন রাখছে। হ্যাঁ, মেনুগুলো এই পাশে এরকম করে 4টা-5টা মেনু থাকবে, তারপর একটা স্লাইডার থাকবে, এরপর একটা ইনটু টেক্সট এরিয়া, মানে আপনি যে তার ওয়েবসাইটে আসছেন এরকম কিছু অ্যাট্রাকটিভ, মানে একটু ইন্ট্রো দিয়ে দিল ওয়েবসাইট সম্পর্কে। এরপরে এখানে ধরেন একটা কিছু থাকলো, একটা কন্টেন্ট বক্স, এখানে একটা কন্টেন্ট বক্স, এখানে একটা কন্টেন্ট বক্স, আর নিচে ফুটার থাকবে। হ্যাঁ, এই যে এই লেয়ার গুলো আছে, এখানে লোগো আছে, নেভিগেশন আছে, আর এখানে ধরেন ইমেজ টিমেজ বা বিভিন্ন কন্টেন্ট, ধরেন একটা ই কমার্স সাইট, হ্যাঁ এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এইগুলো এই থাকলো। নিচে দিয়ে মনে করেন যে আপনার কিছু অফার থাকলো, হ্যাঁ প্রমোশনাল কটা ব্যানার থাকলো নিচে, এর নিচে হচ্ছে ফুটারটা। এই হচ্ছে মানে লেআউটটা। হ্যাঁ, একটা ওয়েবসাইটের এগুলো হচ্ছে লেআউট, যে কোথায় কি থাকবে এটা আমাদেরকে একটু ক্লিয়ার হইতে হবে। যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট বলবে এখানে ওটা থাকবে, ওখানে ওটা থাকবে, আপনাকে এভাবে লেআউটটা কল্পনা করে বুঝতে হবে যে আপনার কোথায় কি থাকবে। তারপর আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, তখন শুরু থেকে আমরা কি করব, একটা মনে মনে বা একটা কাগজে, হ্যাঁ অথবা আমরা যারা যদি স্লাইডার মানে পাওয়ার পয়েন্টের কাজটা জানি, হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে আমরা কি করবো, এরকম ভাবে একটা ডিজাইন মনে মনে আঁকে ফেলবো, বা আমরা কাগজে কলমে একটা লেআউট দাঁড় করাই ফেলবো। তখন আমাদের ডিজাইনটা করতে গেলে হয়তো আমাদের একটু পরিশ্রমটা কমে যাবে, কারণ আমাদের প্রি প্ল্যান থাকবে। হ্যাঁ, যে কোনো কাজে প্ল্যান থাকা ভালো। তো এই হলো আপনাদের লেআউট ডিজাইনটা, ঠিক আছে। আর কনসেপ্ট অফ সিএসএস, এটা কিন্তু আপনাদেরকে অলরেডি বলা হয়েছে। কেউ একজন এসে বলেন তো সিএসএস কি? একজন এসে বলেন সিএসএস কি? না, এখানে জাভা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, ডেস্কটপ অ্যাপস তৈরি করা যায়, সম্পূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা যায় আর কি। হ্যাঁ, জাভা না। সুমন বলেন তো। হুম, সৌন্দর্য দেখানোর জন্য। হ্যাঁ, সিএসএস মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে আমরা যে স্টাইলটা দিব, হ্যাঁ এটার কালার, এরপর হচ্ছে এই যে লেআউটটা ডিজাইন করতে আমরা সিএসএস ছাড়া কিন্তু করতে পারবো না। কোনটা কোন পাশে বসবে না বসবে এটা কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে আমাদেরকে নির্ধারণ করা লাগবে। এই যে এটা এখানে এসে বসবে, এটা এখানে এসে বসবে, এটা এরকম ভাবে থাকবে, এটার হাইট এতটুকু থাকবে, এটার উইড এতটুকু থাকবে, এটার লোগো এরকম এরকম করে থাকবে। হ্যাঁ, এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে সিএসএস এর মাধ্যমে। এখানে কোনো কালার দেওয়া নাই, কিন্তু আমাদের তো কালার ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে ব্যবহার করতে হবে সিএসএস এর মাধ্যমে। সিএসএস আমাদের ওয়েবসাইটকে কি করে, কালারফুল করে, ঠিক আছে। একটু যদি দেখাই, এগুলো দেখানো হয়েছে তো আপনাদেরকে না। এই যে দেখেন, এটাও কিন্তু একটা ওয়েব পেজ, গুগলের হোম পেজটা। হ্যাঁ, এই যে জিটা কেমন করে বড় করে লেখা, এটা একটু ছোট করে লেখা। এই যে দেখেন এটার যে ডিজাইনগুলো, হ্যাঁ খুবই সিম্পল, একবারে আমার হাতে করা তো, মানে আমাদের হচ্ছে ফাংশনালিটি এগুলো মেইন, আমরা তার ডিজাইনের দিকে গুরুত্ব দিই না। হ্যাঁ, এই যে এই কোথায় কালারটা হবে, কোথায় বাটনটা হবে, এই
ইয়েটা কি হবে, এই যে এখানে কার্সন নিলে অ্যাড টু কার্ট চলে আসে। হ্যাঁ, এই যে এইগুলো। এরপর হচ্ছে আপনি যখন কোনো পেজে যাবেন তখন এই যে বাটনগুলো কোনটা কীরকম আসবে না আসবে। হ্যাঁ, এই যে এখানে কার্সর রাখলে দেখা গেছে যে ই কমার্স সাইটে তো প্রোডাক্টগুলো ভিউ করানো লাগে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো। হ্যাঁ, এই যে দেখেন এখানে চেক করা যাইতেছে কালারগুলো। হ্যাঁ, আবার এই যে সাইজ, এই জিনিসগুলোই হচ্ছে আমি যদি একটু অ্যাড টু কার্ট করি। হ্যাঁ, এই যে এই লেআউটগুলো, এই যে একটা কালার মেনুটা। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা বাস্কেট আছে, এখানে লোগো, এই যে লেআউট এবং কালার, তারপর ফন্ট দেখেন, কোন ফন্ট, এটা এটা হচ্ছে ফন্ট। হ্যাঁ, কোন ফন্ট ছোট, কোন ফন্ট বড়, এটা খেয়াল করছেন? হ্যাঁ, কোন কোন লেখা, এই যে দেখেন এখানে কোন লেখাটা বড়, কোন লেখাটা ছোট। এই যে এগুলো যে হয়েছে না, হ্যাঁ, এগুলো কিন্তু সিএসএস এর ইউজের মাধ্যমে হয়েছে। তাহলে কি সিএসএস নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? এটাকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের লেআউট, কালার, হ্যাঁ, এরপর হচ্ছে ফন্টের সাইজ, এগুলো ম্যাডাম ইয়ে করার, ঠিক করার জন্য আর কি। হ্যাঁ, আউটপুট দেওয়ার জন্য হচ্ছে সিএসএস, স্টাইল করার জন্য একটা ওয়েবসাইটকে এক কথা বলতে গেলে। আর সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, নামই হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, সংক্ষিপ্তভাবে বলে সিএসএস। এম কে আলম কি শুনতেছেন নাকি হেডফোনের সমস্যা নাকি? আপনারই তো মনে হয়। আচ্ছা, রেজাউল করিম একটু লাইনে আসেন তো। আপনি কি আগে 2টা ভিডিও দেখছেন? আচ্ছা, আগের ভিডিওগুলো একটু দেখে নিয়েন। খুব যে কঠিন কোনো কথা বা মানে বেশি কিছু দেখানো হয়ে গেছে তা না, আপনি ওখান থেকে এগুলো একটু বসে বসে দেখলেই কমপ্লিট করে ফেলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথম দেখেন, আপনি 2টা ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন। আর আজকের ক্লাস তো দেখতেছেন। হ্যাঁ, আজকের ক্লাসটা হয়তো একটু কষ্ট হবে, আগামী ক্লাস থেকে আর এই কষ্টটা হবে না। আচ্ছা, এখন আমরা দেখব পাথ, অ্যাবসলিউট পাথ এবং রিলেটিভ পাথ। হ্যাঁ, এখন আমরা দেখব, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন, যা কথা যখন আমাদের শেষ হয়ে যাবে আপনাদের মাইক্রোফোনটা অফ রাখবেন। হ্যাঁ, তাতে একটু সাউন্ড একটু শান্ত থাকবে, কথাটা বোঝা যাবে ভালো মতো। হ্যাঁ, তো আমরা গত ক্লাসের কোডগুলোকে কেটে দিই, আমরা নতুন করে কোড করব। হ্যাঁ, একদম কেটে দিলাম, আমরা নতুন করে HTML কোড লিখব। এই যে আমরা আজকে হচ্ছে আমাদের ক্লাস 3। হ্যাঁ, ক্লাস 3। তাহলে আমরা দেখব অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ। এটা দেখার জন্য সবচেয়ে ভালো হবে আমরা যদি একটা ইমেজকে টার্গেট করি। হ্যাঁ, এটার জন্য আচ্ছা, আমি মাঝে মাঝে জুম করব। হ্যাঁ, এই যে এখন আমরা দেখবো অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ। এর জন্য আমরা প্রথমে একটা ইমেজ সিলেক্ট করব। হ্যাঁ, ইমেজের মধ্যে আমাদেরকে কি করতে হয়, অল্টার থেকে একটা কিছু আমাদেরকে লিখে দিতে হয়, যেটা যে ইমেজের টাইটেল বলতে পারেন, এটা একটা টাইটেল। তো আমরা সোর্স থেকে আমরা এখন এখানে যদি আমরা ফোল্ডারে যাই, আমাদের ফোল্ডার স্ট্রাকচারে আমাদের বাইরে অনেকগুলো ইমেজ আছে। গত ক্লাসে কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল, হ্যাঁ, যে যখন কোনো ফোল্ডারের ভিতর থাকবে তখন স্ল্যাশ দিয়ে আমাদেরকে সেই ফোল্ডারের ভিতর যাইতে দিতে হবে, মানে স্ল্যাশ দিয়ে আমরা সেই ফোল্ডারের ভিতর ঢুকি আর কি। হ্যাঁ, তো আজকে আমরা এই বিষয়টা তো আর ক্লিয়ার হয়নি, আজকে আমরা ক্লিয়ার ভাবে এটা শিখবো। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটাকে আমি একটু গুরুত্ব দিতে বলবো, আপনারা গুরুত্ব দিবেন। হ্যাঁ, তো আমরা ইমেজটা দেখব। আমরা যখন কোনো সোর্স অথবা এই স্টেপ, যেটা অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপ, হ্যাঁ, এই যে অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপ সোর্স, যেগুলো আমাদের বাইরে লিঙ্ক করব, এগুলো শুরুতে যদি আমরা একটা ডট এবং স্ল্যাশ দিই, এর মানে হচ্ছে আমি আমার রুট ফোল্ডারে আছি। আর রুট ফোল্ডার কোনটা, আমরা যদি ফোল্ডার স্ট্রাকচার দেখি তাহলে আমার ইন্ডেক্স ফাইল, মানে যে ফাইলটা নিয়ে আমি কাজ করতেছি, অ্যাবাউট হলে অ্যাবাউট, ইন্ডেক্স হলে ইন্ডেক্স। তো বিশেষ করে আমরা এটাকে ধরবো ইন্ডেক্স ফাইল, আমাদের যে ফোল্ডারে আছে সেটি হচ্ছে আমার রুট ফোল্ডার।
কথাটা খেয়াল করবেন। ইন্ডেক্স ফাইল যে ফোল্ডারে আছে সেটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। এখন এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার, এই যে এটা পুরোটা, কারণ আমাদের ইন্ডেক্স ফাইল এখানে আছে। এই যে ইমেজের ভিতরে গেলে আমাদের কিন্তু এখানে ইন্ডেক্স নাই, তার মানে এটা আমাদের রুট ফোল্ডার না, এটা আমাদের রুট ফোল্ডার না। আমাদের রুট ফোল্ডার হচ্ছে এইটা। আমরা যদি একটা ডট এবং স্ল্যাশ দিই, তার মানে আমি আমার রুট ফোল্ডারে আছি। অথবা আপনি না দিলেও হবে, অথবা শুধু একটা স্ল্যাশ দিলেও হবে, একই কথা। শুধু একটা স্ল্যাশ দিতে পারেন আপনি, হ্যাঁ, অথবা ডট স্ল্যাশ, এতটুকু পর্যন্ত। একটা ডট, মনে রাখবেন একটা ডট কিন্তু, হ্যাঁ, সর্বোচ্চ একটা ডট, খালি একটা স্ল্যাশ অথবা একটা ডট, একই কথা, এতটুকু পর্যন্ত। অথবা আপনি খালি রাখতে পারেন, অসুবিধা নেই। তো আমরা একটা স্ল্যাশ ব্যবহার করবো শুরু থেকেই, হ্যাঁ, অথবা নাও করতে পারি ইচ্ছা। তো আমি যদি রুট ফোল্ডারে কোনো কিছুকে দেখাইতে চাই, রুট ফোল্ডারে, তাহলে আমাকে শুধু একটা স্ল্যাশ ব্যবহার করে সরাসরি, আমি ধরেন এখানে টু ডট কপি ডট জেপিজি এটা সাজেস্ট করছে, আমি এটা দিব না, আমি 8 হাইপেন কপি ডট পিএনজি আমি এটাকে দিব, হ্যাঁ। দিয়ে আমি এটার একটা উইড হাইট সিলেক্ট করে দিচ্ছি, উইড দিচ্ছি 500 পিক্সেল আর হাইট দিচ্ছি 500 পিক্সেল। সরি, আমি তো এইটা শেষ, হ্যাঁ, এরপরে আবার হাইট শুরু করব। হাইট দিচ্ছি 400 পিক্সেল, উইডটা বেশি দিছি না। এখন আমরা যে আউটপুটটা দেখব, এই যে ইমেজটা ফেটে গেছে আর কি, হ্যাঁ, 400 পিক্সেল 500 পিক্সেল আসছে। এখন আমরা যদি চাই যে আমরা এটাকে 3.jpg এই পিকচারটাকে আমরা শো করাবো, হ্যাঁ, আপনার হাতের কাছে কম্পিউটার রাখেন, আমি কিন্তু প্র্যাকটিস করতে দিব, হ্যাঁ, আমি প্র্যাকটিস করতে দিব। আমরা যদি এখন এটাকে দেখাইতে চাই, এতক্ষণ তো দেখেছি এটাকে 8 কপি ডট পিএনজি, এটাকে কিন্তু দেখছি আমরা, হ্যাঁ। এখান থেকে যদি ভিউ করি, এখান থেকে ভিউটা দেখা যাবে, এই যে দেখেন চিপসের প্যাকেটটা, হ্যাঁ, চিপস নাকি বিস্কিটের প্যাকেট আর কি, হ্যাঁ। এখন আমরা যদি চাই যে ইমেজেস ফোল্ডার, এটা কিন্তু একটা ফোল্ডার, এই যে এখানে আসেন, এখানে দেখবেন ইমেজেস একটা ফোল্ডার, ইন্ডেক্স রুট ফাইলে আমাদের ইমেজেস একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর আমরা 3.jpg-টাকে দেখতে চাইব। তাহলে আমরা কি এখানে যদি 3.jpg লিখি, এটা কি আসবে? কখনোই আসবে না। আমরা যদি দিই 3.jpg, এটা কিন্তু আসবে না। এখানে আছে একটা থ্রি কপি, আমি সেটাকে তো নিব না। 3.jpg, দেখেন এখানে এখন কোনো ইমেজ আসবে না, এটা ভেঙে গেছে, আসেনি, হ্যাঁ। কারণ হচ্ছে আমরা যখন এখানে 3.jpg দিলাম একটা স্ল্যাশ দিয়ে, অথবা একটা ডট স্ল্যাশ দিয়ে, অথবা খালি, একই কথা কিন্তু তিনটা। 3.jpg যখন আমরা দিলাম, তখন সে কি করতেছে, এই index.html ফাইলটা এর রুটের মধ্যে সে এই নামের ফাইলটাকে খুঁজছে এতক্ষণ ধরে, সে পায় নাই। এখানে এই নামের কোনো ইমেজ নাই, সে ইমেজ পায় নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব? আসলে তো আমাদের এই ইমেজটা আছে 3.jpg এই ফোল্ডারের ভিতর, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাদেরকে আগে ওই পার্ট ইমেজটা দেখাই দিতে হবে, ওই ফোল্ডারের নামটা, ইমেজেস। এখন ইমেজেসের ভিতরে আছে কি 3.jpg, ইমেজেসের ভিতরে 3.jpg। এখন কিন্তু ঠিক আছে, এখন আমাদের ইমেজটা শো হয়ে গেছে, দেখেন এখন কিন্তু আমাদের ইমেজটা শো হয়েছে। তাহলে কিভাবে করতে হবে, আমরা যখন কোনো ফোল্ডারের ভিতর যাব, সে ফোল্ডারের নাম দিব। এখন আপনি কিন্তু ইমেজেসের আগে স্ল্যাশ দিতে পারেন, আগেই বলে নিছি, একটা স্ল্যাশ অথবা ডট স্ল্যাশ অথবা খালি, এই তিনটার মানে কিন্তু এক, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, কোনো ফোল্ডারের ভিতর যদি আমাদের কোনো রিসোর্স থাকে, হ্যাঁ, আমাদের যদি কোনো রিসোর্স, ইমেজ, অডিও, ভিডিও কোনো কিছু যদি থাকে, তাহলে আমরা ওইটাকে এইভাবে দেখাই দিব, ঠিক আছে। আমরা এটাকে এইভাবে দেখাবো। এখন এমন যদি হয় যে ইমেজেস ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার আছে, আরেকটা ফোল্ডার নিলাম আমি, হ্যাঁ, ইমেজেস ফোল্ডারের ভিতর একটা আইএমজি ফোল্ডার নিলাম, নাম শুধু আইএমজি। এই আইএমজির ভিতর আমি এই যে 8 এই ইমেজটা আমি রেখে দিলাম, হ্যাঁ। এখন যদি আমরা ফোল্ডারে যাই, এখান থেকে আবার অনেকে নাও বুঝতে পারেন, এই যে দেখেন এটার ভিতরে একটা আইএমজি ফোল্ডারের ভিতরে ওই যে আবার ওই বিস্কিটের ইয়াটাই দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এটাকে যদি এখন আমি দেখাতে যাই, তাহলে আমি কিভাবে দেখাবো? কেউ সে বলতে পারেন? ইমেজেসের ভিতরে আইএমজি, এর ভিতরে 8 কপি পিএনজি, এটাকে আমি কিভাবে এখন দেখাবো বলেন?
হ্যাঁ বলেন। আমরা প্রথমে ইমেজেস লিখবো, তারপরে স্ল্যাশ দিয়ে আইএমজি যেটা আর কি, হ্যাঁ আইএমজি, তারপরে তারপরে আবার স্ল্যাশ দিতে হবে, কারণ এরপর আমাদেরকে আরেকটা ফোল্ডারের ভিতর ঢুকতে হবে। এইভাবে যত ফোল্ডারের ভিতর যাব শুধু একটা একটা স্ল্যাশ। ক্লিয়ার? এবার আপনার আরো বড় একটা উদাহরণ দেখাবো। হ্যাঁ, এখন ধরুন এটা তো আমাদের রুট ফোল্ডার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। আমরা আরেকটা ফোল্ডার নিব, এই ফোল্ডারের নাম দিলাম পেজেস। আমাদের একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে না, শুধু একটা পেজ হবে না, এরকম মাল্টি পেজ হবে, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট পেজ, এরকম অনেক পেজ হয়। এর ভিতরে আমি একটা ফাইল নিলাম, ফাইলের নাম দিচ্ছি HTML ফাইল নিব, এটার নাম দিচ্ছি আমি পোর্টফোলিও ডট HTML, একটা HTML ফাইল নিলাম, ঠিক আছে। এটাকে আমরা আবার শুরু করলাম, এখানে আমরা লিখে দিচ্ছি এটা হচ্ছে পোর্টফোলিও সাইট, ঠিক আছে, পোর্টফোলিও, ঠিক আছে। হ্যাঁ, তো এটাকে আমরা অ্যাক্সেস করতে হলে আমাদেরকে এখানে লিখে দিতে হবে যদি আমরা এটা দেখতে চাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম ইমেজটা কেন পাইনি? index.html ইমেজেসের ভিতরে আইএমজি ফোল্ডারের ভিতর তো এইটা, হ্যাঁ আইএমজি ফোল্ডারের ভিতরে তো 3.jpg নামের কোনো ইমেজ নাই, আইএমজি ফোল্ডারের ভিতরে আছে এই ইমেজটা। তাহলে আমরা যদি এখন দেখি, এই যে আমাদের এই ইমেজটা আসছে। তা আমাদেরকে এখানে বলে দিতে হবে পোর্টফোলিও, হ্যাঁ এই পেজটা এখন দেখব পোর্টফোলিও ডট HTML। পোর্টফোলিও বানান মনে হয় ভুল হয়েছে, পোর্টফোলিও ডট HTML, ভুল তো হয় নাই, ভুল হয়েছে। আমরা এর আগে পেজেস আছে সেটা দিই নাই, হ্যাঁ এর আগে একটা পেজেস আছে, কারণ এটাকে এখন আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, এটার আগে পেজেস আছে। হ্যাঁ, এটা একটা ফোল্ডারের ভিতর, এখন আমরা ইউআরএলটাও সেভাবে দেব। এই যে পোর্টফোলিও পেজটা চলে আসছে, এটা এখন খালি ফাঁকা। এটাকে এখন আমরা পোর্টফোলিও পেজটা থেকে এখানে একটা ইমেজ দেখাবো। হ্যাঁ, আমরা একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, আইএমজি ট্যাগ দিয়ে। এখন যদি আমি একটা ইমেজ দেখাইতে চাই এখান থেকে, হ্যাঁ এখন যদি আমি একটা ইমেজ দেখাইতে চাই, কিভাবে দেখাবো বলেন তো? ইমেজ আছে আমার রুট ফোল্ডারে আর ইমেজ আছে আইএমজি ফোল্ডারের ভিতরে। আমি রুট ফোল্ডারে কোনো ইমেজ আর রাখবো না, আমি সবগুলো আইএমজির ভিতরে নিয়ে যাব। হ্যাঁ, আমি সবগুলো এই যে ইমেজেস ফোল্ডার ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ রুট ফোল্ডারে ইমেজ থাকলে এরকম কত ইমেজ হবে, বিশ্রী অবস্থা হবে না সামনে আসলে। এখন আমার ইমেজেসের ভিতরে ইমেজগুলো আছে, হয়তো ইমেজেসের ভিতরে আরেকটা সাব ফোল্ডার আছে, সেটা আলাদা ব্যাপার। আমার এখানে পেজেসগুলো আছে, অ্যাবাউটটাকে আমি সেখানে দিয়ে দেই। হ্যাঁ, আর বাহিরে আমার মেন ইন্ডেক্স পেজটা আছে, বাহিরে শুধু আমার ইন্ডেক্স পেজ আছে, আর পেজেসের ভিতর পেজগুলো আছে, ইমেজেসের ভিতরে আমার সবগুলো ইমেজ আছে। তো পোর্টফোলিও ফেজ থেকে, এই ফেজটা থেকে আমি কি করব, এখন আমি এখান থেকে ইমেজ দেখাবো, ধরেন যে কোনো একটা ইমেজ এখান থেকে দেখাবো। কিভাবে দেখাবো কেউ বলতে পারেন? এখন আমি রুটটা কি লিখবো? হ্যাঁ, ডট, আপনি জানেন, আপনি বললেন না, আপনারটাও হবে না জিহাদ ভাই এটা গ্রহণযোগ্য না, আপনি জিহাদই তো না? না আপনি বলবেন না, আপনি একটু একটু জানেন তো, মোটামুটি জানেন, আপনি না, অন্যরা বলেন। জান না, তারপর বলেন তো। আপনি কি ক্লাসে এমনিতে আছেন, মনোযোগ আছে?
এখনো তো শুরুই করি নাই এবং আমি তো খুব স্লোলি আগাচ্ছি একদম, যাতে আপনাদের কারো কোনো কষ্ট না হয়। আমি অন্য জায়গায় অন্য ব্যাচে দেখা গেছে যে এক ক্লাসে আপনাদের এই 3 ক্লাসে যা দেখানো হয়েছে প্রথম ক্লাসে এগুলো দেখানো হয় এই এখন পর্যন্ত। এই জগা খিচুড়িটা কিন্তু ঠিক না। হ্যাঁ, একটা কথা আছে, অনেকটা যে প্রজা হওয়া চাইতে একটা যে রাজা হওয়া ভালো। আপনি অনেক কিছু পারেন কিন্তু ভালো মতো কোনো কিছুই পারেন না, এটার কিন্তু কোনো ভ্যালু নাই। এটা আপনার নিজের উন্নতির জন্য কিছু করতে পারবেন না, দেশের উন্নতির জন্য দশের উন্নতির জন্য আপনার এই বিদ্যা কাজে লাগবে না। হ্যাঁ, আমি এটাই বলতেছি। হ্যাঁ, এটাই আমি না আপনি আমি শিখা বন্ধ করার জন্য বলতেছি না, আপনি অবশ্যই কন্টিনিউ করবেন। আপনার যেহেতু এটা শখ হয়েছে দেখি তো আসছেন, ঠিক না? হ্যাঁ, আমি তো আপনাদেরকে আইডিয়া নাই ধরেই কথা বলতেছি, তারপরে যেটা না বুঝেন আমার সাথে ডিসকাস করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যদি দেখেন, এখন আমরা পেজেসটা কিন্তু রুট ফোল্ডারে নাই, পোর্টফোলিও পেজটা, এটা খেয়াল করতে হবে আমাদের। ইয়েটা পোর্টফোলিও পেজটা কিন্তু এখন আর রুট ফোল্ডারে নাই, ইন্ডেক্স আছে রুট ফোল্ডারে। আমাদের ইন্ডেক্স আছে রুট ফোল্ডারে, আমাদের পেজেস আছে অ্যাবাউট পেজে। এখন অ্যাবাউট পেজ থেকে কিন্তু আমরা সরাসরি ইমেজেস পেজে সরাসরি যেতে পারবো না, কারণ এটা আছে একটা ফোল্ডারের ভিতরে, এইটা আছে আর একটা ফোল্ডারের ভিতরে। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডট ডট স্ল্যাশ দিয়ে আমাদেরকে বের হয়ে আসতে হবে। খেয়াল করেন দুইটা ডট, কিন্তু দুইটা ডট, দুইটা ডট দিয়ে স্ল্যাশ, একটা ডট দিয়ে স্ল্যাশ দেওয়া মানে আমি ওইখানেই আছি, যে ফোল্ডারে মানে যেখানে আমার থাকার কথা সেখানে আছি। আর যখন আমি ডট ডট দুইটা ডট ডট স্ল্যাশ দিব তার মানে হচ্ছে আমি এখন এই যে পোর্টফোলিও না, এই পোর্টফোলিও থেকে বের হয়ে এখন আমি এই রুটে চলে আসছি, মানে বের হয়ে আসা। হ্যাঁ, আপনি এখানে নাম দিতে হবে না, জাস্ট বের হয়ে আসছেন, ডট ডট স্ল্যাশ মানে আপনি বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে এখন আপনি রুটে আছেন। হ্যাঁ, যদি এখন আপনি আরেকটা ফোল্ডারের ভিতর থাকতেন আপনাকে দিতে হতো ডট ডট স্ল্যাশ। এরপর যদি আপনি আরো ভিতরে থাকতেন তাহলে আপনাকে দিতে হতো আবার ডট ডট স্ল্যাশ। তো আমরা তো জাস্ট একটা ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? আমরা যত বের হইতে চাইবো অত ডট ডট স্ল্যাশ। তো এখন ডট ডট স্ল্যাশ দিয়ে আমরা যাবো কোথায়? এবার যাবো আমরা রুট ফোল্ডারে আছি, এখন আমরা ইমেজেস এর ভিতর যাবো। হ্যাঁ, এই যে দেখেন অলরেডি সাজেশন দিচ্ছে আমাদেরকে ইমেজেস এর ভিতরে। এখন আমরা যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করব। এখন আমরা যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করব। সরি, প্রবলেম করতেছে। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে এই যে পোর্টফোলিওতে চলে আসছে, অলরেডি ইমেজটা চলে আসছে। হ্যাঁ, এই তাহলে আমরা যদি ফোল্ডারের ভিতর থেকে কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, এখন আমরা পারবো না? বলুন তো, পারার তো কথা, ঠিক না? আচ্ছা, এখন আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখবো ইন্ডেক্স পেজে কিভাবে যাইতে হয়। আমরা লিখতেছি গো ইন্ডেক্স, কারণ অ্যাঙ্কর ট্যাগ থেকে এই পোর্টফোলিও পেজ থেকে আমরা কিন্তু ইন্ডেক্স পেজে যাওয়ার ওই যে উপরে ইউআরএল চেঞ্জ করা ছাড়া কিন্তু উপায় নাই। এখানে এখন যদি আবার লিখি ইন্ডেক্স ডট এইচটিএমএল তারপর পারবো। তো আমরা এটাকে এখন একটা লিঙ্ক করে দিব বাটন দিয়ে অথবা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। হ্যাঁ, ইন্ডেক্স, গো ইন্ডেক্স পেজ। হ্যাঁ, এখানে আমরা লিঙ্কটা বলে দিব যে কোথা যাবে সে। তাহলে আমাদেরকে কি করতে হবে, পোর্টফোলিও থেকে দুইটা ডট স্ল্যাশ দিয়ে বের হইতে হবে, তারপর আমরা লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন দেখেন কি হয়, এই যে গো ইন্ডেক্স পেজ। আমরা যদি এখন এটাতে ক্লিক করে খেয়াল করবেন এখানে পোর্টফোলিও লেখা আর এখানে এই যে ইউআরএলটা। হ্যাঁ, এই যে পেজেস পোর্টফোলিও গো ইন্ডেক্স পেজ। দেখেন আমরা ইন্ডেক্স পেজে চলে আসছি কিন্তু +3 ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, এখন আবার ইন্ডেক্স পেজ থেকে আমাদেরকে পোর্টফোলিও পেজে যাওয়ার জন্য আমরা একটা পাথ দিয়ে দিই। হ্যাঁ, গো পোর্টফোলিও পেজ, গো পোর্টফোলিও পোর্টফোলিও পেজ। তাহলে এখানে আমরা এখন দিব কি দিব, ইন্ডেক্স কিন্তু রুট ফোল্ডারে, এটা এটা ভাবতে হবে, ইন্ডেক্স কিন্তু রুট ফোল্ডারে। তাহলে আমরা যাব পেজেস এর ভিতর, একটা স্ল্যাশ ডট স্ল্যাশ দিতে পারি, নাও দিতে পারি। তারপর আমরা যাব পেজেস এর ভিতরে, পেজেস এর ভিতরে যাইয়া পোর্টফোলিওতে। ঠিক আছে, খুব ইজি। হ্যাঁ, এখন আমরা যদি গো পোর্টফোলিও পেজে দেই, দেখেন আমরা পোর্টফোলিও পেজে চলে আসছি। গো ইন্ডেক্স পেজে দেই, ইন্ডেক্স পেজে চলে আসছি। আমরা একটা লিঙ্ক করে ফেলছি অলরেডি। হ্যাঁ, আমরা এটাকে একটা কাজ করি, এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে নিই। হ্যাঁ, এখানে একটা ব্রেকিং ট্যাগ দিয়ে নেই, লাইন ব্রেক। এখানে একটা লাইন ব্রেক দিয়ে নিই। হ্যাঁ, আর আমরা চাইলে এই যে গো ইন্ডেক্স পেজ, এটাকে আরো সুন্দর করার জন্য আমি এটা লেখাটাকে কেটে নিচ্ছি, কেটে একটা বাটন দিয়ে দিতে পারি। হ্যাঁ,
একটা বাটনের ভিতর দিতে পারি, তাহলে আরো সুন্দর দেখা যাবে। ইন্ডেক্সেরটাও এই লেখাটাকে, হ্যাঁ, আমরা একটা বাটনের ভিতর দিয়ে দিতে পারি। এরপর সিএসএস ইউজ করে আরো বেশি কালারফুল করা যাবে। এই যে দেখেন গো ইন্ডেক্স পেজ একটা বাটন চলে আসছে। হ্যাঁ, গো প্রোফাইল পেজ, গো ইন্ডেক্স পেজ, গো প্রোফাইল পেজ, গো ইন্ডেক্স পেজ। এই যে আমি যদি দুইটাকে একটু রাখি, প্রোফাইল পেজ, ইন্ডেক্স পেজ, ঠিক আছে? দেখতেছেন, বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? মিজানুর রহমান শুনতেছেন? আচ্ছা, আদিত্য বুঝতে পারছেন? বুঝতেছেন যেটুকু বুঝাইলাম? এটাতে এটা থেকে খুব বেশি কষ্ট হচ্ছে? আচ্ছা, তারপর আমরা দেখব, আমরা সিলেবাস অনুযায়ী একটু একটু করে আগাই, হ্যাঁ। আর আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিউ টার্গেট, উইন্ডো টার্গেট করা, এটা তো আমরা গত ক্লাসে দেখছি। এটা কিন্তু আমরা দেখছি, হ্যাঁ, নতুন ট্যাবে ওপেন হওয়া, এটা আমাদের দেখা হয়েছে। যেটা দেখা হয়েছে এটাতে এত ইয়ে করে সময় নষ্ট করে লাভ নাই। এবার আমরা দেখবো অডিও ভিডিও ট্যাগ, একদম সিম্পল, হ্যাঁ, খুবই সিম্পল। আমরা ইন্ডেক্স পেজে যাই, এখন আমরা একটা অডিও আনবো, হ্যাঁ। আচ্ছা, অডিও এবং ভিডিও দেখার আগে আমরা আমাদের ফাইলে আমরা কিছু অডিও ভিডিও আমার ইয়ে থেকে এনে রাখি, হ্যাঁ, অন্য জায়গা থেকে লিঙ্ক না করায় আমার এখান থেকে করি। কোথায় যে আছে অডিও, অডিও, এই যে একটা অডিও নিয়ে যাই, চাইলে একটা ফোল্ডার করতে পারি, অথবা এই যে ইমেজেসের ভিতরে রেখে দিতে পারি। আমি আলাদা একটা ফোল্ডার করে নিই, এতে আপনাদের ভালো শিখতে হবে, হ্যাঁ। ইমেজেসের ভিতরে আমি দিলাম অডিও। আর আপনারা যখন ফাইল ফোল্ডারের নাম দিবেন তখন কিন্তু কোনো স্পেস রাখবেন না, হ্যাঁ। স্পেস রাখলে কিন্তু বিপদে পড়ে যাবেন পরবর্তীতে। এই যে দেখেন নামগুলোর মধ্যে স্পেস আছে, এগুলো রাখা যাবে না। একটু আগে দেখছেন না, ইমেজের নামের মধ্যে স্পেস আছে, এই স্পেসগুলো রাখা যাবে না। ফাইনাল প্রজেক্টে এই স্পেসগুলো রাখবেন না। আমরা একটা ভিডিও নিয়ে আসি, হ্যাঁ, সংসের মধ্যে দেখি, আমরা ভিডিওর জন্য একটা ফোল্ডার করব, এটাতে ভিডিও আছে। এখন আমরা এগুলোকে লিঙ্ক করাবো, হ্যাঁ। অডিওর জন্য সেম আমাদের অডিও ট্যাগ আছে, হ্যাঁ, এটা মানে হিউম্যান ফ্রেন্ডলি যেটাকে বলা যায়, হ্যাঁ, অডিও ট্যাগই আছে। অডিও ট্যাগ, এই যে সোর্স, ইমেজের মতো দেখেন সিম্পল সোর্স। তো সোর্সের মধ্যে আমরা কি দিব? অডিও। অডিও ফোল্ডারের ভিতর এই যে বৃষ্টি তোমাকে দিলাম, গানটা শুনছেন না সবাই? হ্যাঁ, আমরা এটা দিব। এটা দেওয়ার পরে এখন আমরা আউটপুট দেখব ইন্ডেক্স পেজে, গো ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স পেজে আসি। এটা আসেনি কারণ হচ্ছে, হ্যাঁ, আপনার MP3 মানে অডিওকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা কন্ট্রোলস দিতে হয়, হ্যাঁ। এটা যে আমরা প্লে করব অথবা পজ করব, এর জন্য একটা কন্ট্রোল দিতে হয়, হ্যাঁ, কন্ট্রোলস। এই যে দেখেন চলে আসছে। এখন যদি আমরা এটাতে দিই, এই যে গান বাজতেছে, হ্যাঁ, এই কন্ট্রোলসটা চলে আসবে। দেখেন ইমেজের মতো শুধু এক্সট্রা একটা প্যারামিটার পায়, একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে কন্ট্রোলস। আবার আমরা চাইলে এটাকে অটো প্লে করে দিতে পারি, হ্যাঁ। অটো প্লে হচ্ছে, ধরেন আমাদের পেজটা ব্রাউজ করলে অটোমেটিক প্লে হইতে শুরু করবে, প্লে করার সুযোগ দিব না, বাজতে থাকবে। আমাদের পেজে আসলেই এই গানটা বাজবে, অটো প্লে হইতে থাকবে গান। কিন্তু ওই যে দেখেন এখন আর আমি স্টার্ট করি নেই, নিজে নিজে চলতেছে, হ্যাঁ। এখন কিন্তু আমি স্টার্ট করি নাই, পেজটা যে লোড নিলেই এটা নিজে নিজে বাজবে, ঠিক আছে। এটা রিফ্রেশ নিচ্ছে না, আচ্ছা, এতটুকুই। হ্যাঁ, তাহলে ও যে না, এই যে ঠিক এটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতর রেখে দিবেন, হ্যাঁ, এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর রেখে দিবেন। অ্যাঙ্কর ট্যাগের ভিতর রেখে আপনি এটাকে লিঙ্ক করাই দিলেন, এখানে এই ইমেজটা লিঙ্ক করায় ডাউনলোডেড দিয়ে দিবেন, হয়ে যাবে। আর আপনি যখন ডাইনামিক করবেন তখন একটু আবার ভিন্ন রকম ভাবে এটাকে ফোল্ডারিং করে দিতে হবে আর কি, ডাউনলোডের জন্য যখন ডেভেলপমেন্টে যাবেন। হুম, আচ্ছা,
এটাকে অটো প্লেটা আমি অফ করে দিচ্ছি, এটা আপনারা বসায় নিয়েন, কারণ আমার কিন্তু ডিস্টার্ব করতেছে। আমি যতটা কোড লিখতেছি, কারণ আমার পেজ তো রিফ্রেশ দিচ্ছে আর আমার কানে কিন্তু বাজতেছে। ঠিক আছে, অটো প্লেটা আমি অফ করে দিলাম। এরপর আমরা দেখবো ভিডিও। ভিডিওর জন্য ঠিক ভিডিও ট্যাগ, এখানে আমাদেরকে একটা সোর্স দিতে হবে। আমাদের ভিডিও ফোল্ডারের ভিতরে ভিডিও আছে, হ্যাঁ। এই যে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, এটা দিলাম। এটা কিন্তু এটার জন্য আমাদের কন্ট্রোলস লাগবে, হ্যাঁ। অডিও ভিডিও মানে হচ্ছে আমাদের কন্ট্রোল লাগবে। এই যে দেখেন আমার ভিডিওর এরিয়াটা আসছে, হ্যাঁ। এটাকে আমরা আবার ভিডিওকে কিন্তু আমরা উইড হাইট দিতে পারি, হ্যাঁ। অডিও ইয়ের মতো, ইমেজের মতো আমরা এটাকে উইড হাইট দিতে পারি। উইড দিলাম 400 পিক্সেল, আর হাইট দিলাম, হাইট দিলাম 400 পিক্সেল, হ্যাঁ। আর আমাদেরকে অবশ্যই একটা কন্ট্রোলস দিতে হবে, কারণ অডিও ভিডিওতে আমাদের একটা এটাকে প্লে করা পজ করার একটা ইয়ে লাগে, কন্ট্রোলস লাগবে আমাদের। শুধু একটা অ্যাট্রিবিউট, এটুকু মনে রাখলে হবে, হ্যাঁ। এই যে দেখেন কন্ট্রোলসটা চলে আসছে। এখন যদি আমরা এটাকে প্লে করি, ঠিক আছে, দেখেন মানে খুব সিম্পল একটা কোড, কিন্তু দেখেন খুবই সিম্পল, হ্যাঁ। ভিডিওর নামটা একটু বড়, এই যে জাস্ট একটা ভিডিও ট্যাগ, এমন কঠিন কিছু না যে এখান থেকে আপনি বোঝানোর জন্য আপনাকে আরো বেশি পরিশ্রম করা লাগবে, এমন কিছু না। ইমেজ ট্যাগ, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ একই জিনিস। এখন সিলেবাসে যাই থাকুক, আমরা এখন একটু সিরিয়ালি জিনিসগুলো দেখবো, হ্যাঁ। আমরা ভিডিও ট্যাগ দেখলাম, এরপর দেখবো আমরা আই ফ্রেম, হ্যাঁ। আর ইউটিউবে, আচ্ছা আগে আই ফ্রেমটা দেখি, তারপর আমরা ইউটিউব এবং ম্যাপটা দেখবো, হ্যাঁ। এগুলো সবগুলো কাছাকাছি। আই ফ্রেম নামের একটা ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, যেটা হচ্ছে HTML এর API বলে, যার সঙ্গে আপনাদেরকে বুঝতে হবে না। এটা হচ্ছে আপনার সাইটে, ধরেন আপনি অন্য কোনো একটা সাইটের কিছু অংশ দেখাতে চাইতেছেন, অন্য কোনো ওয়েবসাইটের, হ্যাঁ। আমি লিখে দিচ্ছি, এখন আমার ফেসবুক দিলে আসবে না, এরকম কিছু কিছু সাইট আবার অফ করে রাখে, হ্যাঁ। HTTPS পুরো অ্যাড্রেস দিতে হবে কিন্তু, হ্যাঁ। www না লিখলে হয়, www.asolsys.com, এটা যদি দেই, হ্যাঁ। এখন আমরা একটু আউটপুটটা দেখব। এটাকে আমরা উইড হাইট দিতে পারবো, সবকিছু দিতে পারবো। এই যে দেখেন এই পাশে ওই যে একটু আগে আমি যে ওয়েবসাইটটা দেখেছি না, খেয়াল করে দেখেন এই ওয়েবসাইটে চলে আসছে। ঠিক আছে, আমরা একটা ব্রেকিং ট্যাগ দিয়ে এটাকে আমরা উইড হাইট সেট করে দেই, হ্যাঁ। উইড সেম 600 পিক্সেল, আর আমরা হাইট দিব 400 পিক্সেল। তাহলে এখন আমরা আউটপুটটা দেখি, এই যে চলে আসছে 600 পিক্সেল 400 পিক্সেল, হ্যাঁ। এর জন্য আমরা একটা কাজ করি, উপরে একটা ব্রেকিং ট্যাগ দিয়ে নিই, একটা বিয়ার ট্যাগ দিয়ে নিলে আর একটু ক্লিয়ারলি দেখতে পারবো আমরা, হ্যাঁ। দেখেন এটা এখন নিচে আসছে, সেম এই ওয়েবসাইটটা এখন আপনার এখান থেকে আপনি ব্রাউজ করতে পারতেছেন, ঠিক না? এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আপনি এখন এটাকে ব্রাউজ করতে পারতেছেন। এতটুকু পর্যন্ত পাওয়ার দেয় না যে কেনাকাটা সবকিছু করা দেয়, তবে সম্ভবত কিছু জিনিস পড়তে দেয়, হ্যাঁ। এই যে এখন এটা দেখা যাবে এখান থেকে, হ্যাঁ। এখান থেকে আপনি এগুলো দেখতে পাবেন। অনেক কিছু আবার দেয় না, আসে না, হ্যাঁ। বিশেষ করে কন্টেন্টগুলো পড়া যায় আর কি এখান থেকে, যে লগ ইন রেজিস্ট্রেশন সব, মানে মোট কথা আপনি ওয়েবসাইটটাকে আপনার এখানে নিয়ে আসলেন, হ্যাঁ। এরকম আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে গুগল ম্যাপ। এগুলো সবই হচ্ছে মূলত আই ফ্রেম। আই ফ্রেমটা হচ্ছে একটা অনেকটা এপিআই এর মতো কাজ করে আর কি, হ্যাঁ। গুগল ম্যাপ, আমরা আমাদের ওয়েবসাইটে অনেক সময় প্রয়োজন হয় যে একটু গুগল ম্যাপ দেখাবো, কন্ট্যাক্ট পেজে দেখবেন অনেক জায়গায় গেলে ম্যাপ দেখায় যে আমাদের এটা হচ্ছে এই এরিয়া, হ্যাঁ। তো আমি ম্যাপে যাচ্ছি, আচ্ছা। এই যে দেখেন এখান থেকে আমি সার্চ করলে পারি যে জায়গাটা দেখাইতে চাই, অথবা আমি যদি আশেপাশে কোনো এরিয়া থাকে, যেমন ধরুন গুলশান দিলাম, গুলশানে ক্লিক করলাম, এই লোকেশনটা এখন চলে আসবে, হ্যাঁ। এই যে এখানে চলে আসছে। এখন আমি শেয়ার করব এটাকে, খেয়াল করবেন, খুব মনোযোগ দিবেন, হ্যাঁ। এটাকে শেয়ারে ক্লিক করব, এটা কিন্তু লাগে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ম্যাপ থাকে, অল্প সংখ্যক ওয়েবসাইট বাদ দিয়ে,
এই যে এখানে দেখেন আই ফ্রেম, আমরা একটু আগে যে আই ফ্রেমটা শিখলাম না, অডিও ভিডিও ইমেজ ট্যাগের মতো, শুধু সোর্স দিতে হয়। দেখেন এটা একটা আই ফ্রেম, আমরা এটাকে কপি এইচটিএমএল এ কপি করে নিব। কোথায় পাবো এটা? প্রথম যখন শেয়ারে দিব তখন আসবে একটা লিঙ্ক, আবার আমি শেয়ার করতেছি, খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ। এই যে শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পরে এইভাবে আসলো। এখন যদি আমি এটা কপি করি, এই কপি কিন্তু হবে না, এটা হচ্ছে একটা ইউআরএল, একটা লিঙ্ক, এটা দিয়ে হবে না, আমার এমবেড নিতে হবে, এমবেড এ ম্যাপ। হ্যাঁ, এমবেড মনে রাখবেন এই শব্দটা, এমবেড করব, আমি এই জায়গাটাকে এমবেড করব। এরপর আমরা কপি এইচটিএমএল, এইচটিএমএল ফাইলটাকে, এইচটিএমএল ট্যাগটাকে আমরা কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমরা এখন এটা এখানে বসাবো। হ্যাঁ, আমরা একটু ব্র্যাকিং ট্যাগ দিয়ে নিব, একটা বিয়ার ট্যাগ দিয়ে নিচ্ছি, দিয়ে এখন আমরা এই যে কোডগুলো বসালাম। হ্যাঁ, এই যে দেখেন আই ফ্রেম, আমরা যে ম্যাপটা নিয়ে আসছি এই হচ্ছে ম্যাপটার, এখান থেকে এখান পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে সোর্স। এটার ভিতরে গুগলের যে মানে যে ইয়েটা আছে, অ্যাড্রেসটা আছে, সবকিছু দেওয়া আছে, লঙ্গিটিউড লেটিটিউড যেগুলো আছে সবকিছু লেখা, উইড দেওয়া আছে 600 পিক্সেল। আপনি এখান থেকে তার মানে আপনি নিজের মন মতো করে আপনি নিয়ে নিতে পারবেন। হার্ট 450 পিক্সেল, ফ্রেম বর্ডার, স্টাইল বর্ডার, এগুলো আপনার দেওয়া আছে। আপনি চাইলে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট ওদের গুগলে সার্চ করলে আপনি দেখবেন যে আরো অনেক অ্যাট্রিবিউট আপনি চাইলে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ফ্রেম বর্ডার দেখাচ্ছি, দিলে কি হয় আপনি দেখবেন একটু পরে। তাহলে এই যে আমাদের গুগল ম্যাপটা শো করলো। হ্যাঁ, ফ্রেম বর্ডারটা আসলে আমি কখনো ইউজ করি নাই, এগুলো কাস্টম সিএসএস ইউজ করে করতে পারবে। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, দেখে আউটপুটে কি আসে ফ্রেম বর্ডার। আমি নিজেই কোনো সময় ফ্রেম বর্ডার ইউজ করি না, কারণ এগুলোতে আমরা কাস্টম সিএসএস ইউজ করি। হ্যাঁ, যেটা করা লাগে সম্পূর্ণ নিজস্ব সিএসএস ইউজ করি। ফ্রেম বর্ডারে তো কোনো আউটপুট দেখতেছি না। ফ্রেম বর্ডারে 2 ফ্রেম বর্ডার তো চতুর্পাশের অর্ডারটা বর্ডারে হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। তো এটাতে আমি কাস্টম সিএসএস ইউজ করে আমরা ডিজাইন করি, এখানে কিছুই রাখি না। হ্যাঁ, এরিয়া হিডেন এগুলো আর দরকার নাই, অটো ফুল স্ক্রিন এগুলো আপনারা, এগুলো হচ্ছে কাস্টম সিএসএস ইউজ করে আমরা করে ফেলি আর কি। হ্যাঁ, এরপর আপনারা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, ট্রাই করেন, আমি কিভাবে আনতে হয় সেটা দেখাইলাম। হ্যাঁ, আচ্ছা স্টাইল বর্ডার, এখানে এটাতে আমরা একটা ভ্যালু দিই, 2 দিলাম। এটাতে একটা বর্ডার আসছে 2-তে। হ্যাঁ, চারপাশে একটা বর্ডার আসছে, কিন্তু আপনাদের এখান থেকে হয়তো দেখা যায় না। আমি 2 না দিয়ে 10 দিলাম, মানে হয়তো 10 পিক্সেল পাবে আর কি। হ্যাঁ, না এটা 10 দেওয়া যায় দেই, এইটুকুই পাইতেছে। আচ্ছা, এরপর আমরা দেখবো এখন ইউটিউব ভিডিও, কিভাবে আমাদের ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও শো করতে পারি। তাহলে আমরা ইমেজ দেখলাম, অডিও দেখলাম, ভিডিও দেখলাম। হ্যাঁ, অডিওর আগেও একটা ব্রেকিং ট্যাগ দিয়ে নিই। হ্যাঁ, এরপর বাকি আছে ইউটিউব ভিডিও আমরা কিভাবে এমবেড করব। ইউটিউব ভিডিও আমরা কিভাবে এমবেড করব, আমরা ইউটিউবে যাব, এই যে এখান থেকে একটা কার্টুন নিলাম, কার্টুনটা শেয়ার করব, সেম এমবেডে যাব, এমবেডে যাওয়ার পরে যেটা কপি, এটা আমরা কপি করে নিয়ে গেলাম, নিয়ে আমরা এটাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা এটাকে একটু নিচে রাখি। এই যে এখানে দেখেন উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এটার যে সোর্সটা আছে, হ্যাঁ সোর্সটা দেওয়া আছে, এমবেড সোর্স। হ্যাঁ, এমবেড সোর্স, ফ্রেম বর্ডারও যে ওইটার মতো গুগলের মতো করেই। হ্যাঁ, অটো প্লেটা দেওয়া আছে, এগুলো করা আছে। এখন আমরা যদি আমাদের আউটপুটে যাই তাহলে দেখবো যে এখানে নিচে যাই, এই যে ইউটিউবের ভিডিও চলে আসছে, এখান থেকে আমরা এখন এটাকে ইউজ করতে পারবো। তাহলে কি বুঝতে পারছেন নাকি? এগুলো তো খুব কঠিন কিছু না, যে বুঝতে খুব পরিশ্রম করতে হবে এমন কিছু নাই কিন্তু এখানে। হ্যাঁ, এই ইমেজ, অডিও, ভিডিও, আই ফ্রেমটা হচ্ছে মেন কথা। হ্যাঁ বলেন। আপনি ভিডিওটা দেখে নিয়েন। হ্যাঁ, আজকে ক্লাসে প্রচুর সময় নষ্ট হয়েছে, প্রচুর। প্রথমে আমাদের সময় নষ্ট হয়েছে, তো আমার আরো কিছু টপিক বাকি আছে। আপনি একটু ভিডিওটা দেখে নিন, এতক্ষণ যা দেখাইছি
আপনি শুধু একটু ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার করতে পারবেন। তারপর যদি না পারেন অবশ্যই আগামী ক্লাসে আমি এগুলো কভার করে দিব। হ্যাঁ, অবশ্যই আগামী ক্লাসে কভার করব। এরপর আমাদের আর আজকে কি দেখবো ইম্পর্টেন্টলি, ইনলাইন সিএসএস, ইমেল লিঙ্ক। হ্যাঁ, ইমেল লিঙ্ক আর ইনলাইন সিএসএসটা দেখবো। আচ্ছা, মার্কিওটা আপনার একটু কয়েকটা প্যারামিটার আছে, একটু পরে দেখে নিলেও পারবেন, অথবা এটা পরে দেখলেও হবে। আচ্ছা, এখন আমরা ইমেল এবং ফোন দুইটা লিঙ্ক করা কিভাবে এটা আমরা দেখবো। হ্যাঁ, দেখেন আমরা যখন কোনো ইমেল লিখবো, হ্যাঁ, যখন কোনো ইমেল অ্যাড্রেস দিব, আমরা এটা দিতে পারি একটা পি ট্যাগের ভিতর। পি ট্যাগের ভিতর ধরেন akash@gmail.com, এটা কিন্তু চলে আসলো, কিন্তু এটা প্রপার ওয়ে হইলো না, আমাদের একটা এখানে ভিজিট হইলো, মানে শো হইলো যে akash@gmail.com, এটা কিন্তু ইয়ে হইলো না, সুন্দর হইলো না। হ্যাঁ, এটা সুন্দর হইলো না বলতে খেয়াল করেন, এটা ইমেল লেখার সুন্দর নিয়ম না। এই যে এটা হচ্ছে মানে একটা অন্যান্য টেক্সটের মতো হয়ে গেছে। তা আমরা তো ইমেলের একটা উদ্দেশ্য থাকে, হ্যাঁ, বা একটা ইউজার ফ্রেন্ডলি যদি আমরা ডিজাইন করার চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমাদেরকে একটু ইউজার ফ্রেন্ডলি চিন্তা করতে হবে, একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে। অ্যাডভান্স চিন্তাটা এই যে এখানে একটা এই ট্যাগ নিবে, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতর আপনি এটা রাখবেন। আর আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের ভিতর কোনো কিছু রাখা মানে লিঙ্ক হওয়া, তার মানে আমার মেইলটা একটা লিঙ্ক হচ্ছে। এখন আমার মেইলে যদি আমি লিঙ্ক করতে চাই, তাহলে আমাকে একটা লেখা লিখতে হবে মেইল টু লিখে কোলন, খেয়াল করবেন, হ্যাঁ, মেইল টু লিখে একটা কোলন দেব, কোলন দিয়ে সেম আবার এই মেইলটা লিখে দিব, সেম আবার এই মেইলটি লিখে দিব। তাহলে হবে কি, এটা যদি ক্লিক করি তাহলে এই মেইলে আমার মেইল চলে যাবে, ঠিক আছে, বা মেইল দেওয়ার জন্য প্রস্তুত হবে। এখন যদি আপনি মোবাইলে থাকেন, আমি একটু পরে বলে দিচ্ছি কি কি ডিফারেন্সটা আসবে। জুম করা আছে তো, ও আচ্ছা, আমি ওয়েবসাইটের মধ্যে আটকে গেছি, মানে ওয়েবসাইট শুধু ইয়ে হচ্ছে। এই যে দেখেন আকাশ, এখন দেখেন এই যে কালার হয়ে গেছে, অ্যাঙ্কর ট্যাগের যে কালারটা হয় এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এখানে কার্সরটা রাখি, নিচে দেখেন একটা লেখা চলে আসছে, হ্যাঁ, mail2akash@gmail.com। এখন আমি যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ, আপনি যদি মোবাইলে থাকেন তাহলে খুব ভালোভাবে দেখবেন। এখন এটাতে ক্লিক করলেই আপনি মোবাইলে থাকলে দেখবেন যে আপনার যে জিমেইলটা আছে না, জিমেইলটা ওপেন হয়ে যে টু জায়গায়, যেখানে আমরা টু লিখি মেইলটা, এই জায়গায় এটা অলরেডি বসে যাবে। আপনি জাস্ট সাবজেক্ট আর ইয়েটা লিখলে হবে। তাহলে এটা কত সুন্দর ইউজার ফ্রেন্ডলি হইলো না, অনেকটা ইউজার ফ্রেন্ডলি হইলো, ঠিক আছে, এটা আপনি করতে পারেন। আর ঠিক আমরা নাম্বারের জন্য একটা ইউজ করতে পারি, ফোন নাম্বারের জন্য। ধরুন ফোন নাম্বারটা, হ্যাঁ, 01816366535। ফোন নাম্বারের জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে TEL। এভাবে আমরা একটা কোলন দেব, হ্যাঁ, কোলন দিয়ে আমরা আবার এই নাম্বারটা লিখে দেব। আর যদি অন্য নাম্বার দেন তাহলে তো বুঝতেছেন, ওই যে লিঙ্কের মতো আপনি এক নাম্বারে কল দেবেন, আরেক নাম্বারে যাবে, যেহেতু এটা হিডেন থাকবে, হ্যাঁ। এখন আমরা এটাও কেউ দেখব, হ্যাঁ, নিচে থাকবে এই যে এখানে ফোন নাম্বারটা। আমরা আরেকটু ক্লিয়ার করি এটাকে, হ্যাঁ, দেখতে কষ্ট হইতেছে। চাইলে আমরা সিএসএস ইউজ করে দেখতে পারতাম। আচ্ছা, এই যে এখন আমরা স্পষ্ট দেখতে পাবো, হ্যাঁ, এই যে ফোন নাম্বারটা। এখন আমি এটাকেও কি করছি, ওটার জন্য লিখতে হয় মেইল টু, আর টেলিফোন মোবাইলের জন্য শুধু TEL, হ্যাঁ, শুধু TEL। এখন যদি আমরা এটাতে ক্লিক করে দেখেন, ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এখানে একটা মানে পপ আপ চলে আসছে। মানে আমার এখানে জিমেল যেটা দিয়ে লগ ইন করা আছে, হ্যাঁ, আমার ওই জিমেল যদি কোনো মোবাইলে লগ ইন করা থাকে, সেখানে একটা কল তৈরি হবে। তার মানে আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, এরকম যদি লিঙ্ক করে দেই, তাহলে সে যদি এখন এটাতে এই যে ক্লিক করলাম, এখানে আসছে সেন্ডিং, তার মানে আমার মোবাইল থেকে কিন্তু একটা রিকোয়েস্ট চলে গেছে যে কল তৈরি হয়ে যায়। শুধু আপনি ওকে চাপ দিলে ওর নাম্বারে কল চলে যাবে। আর যদি মোবাইল ইউজার হন আপনি, হ্যাঁ, ধরুন মোবাইলে আপনি ওয়েবসাইটে ভিজিট করতেছেন, এটাতে ক্লিক করার সাথে সাথেই কি হবে, আমরা যেখানে ডায়াল করি না, ঠিক সে জায়গায় এরকম একটা নাম্বার ডায়াল করে বসে যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারবেন, হ্যাঁ, ঠিক এরকম ভাবে একটা ডায়াল করে একটা নাম্বার বসে যাবে, হ্যাঁ। এখন আপনি শুধু ওকে দিলে কলটা চলে যাবে। তাহলে এটা কত সুন্দর ইউজার ফ্রেন্ডলি হইলো না? এই আচ্ছা, এই যে আমরা একটু সিএসএস এর ইনলাইন সিএসএসটা সম্পর্কে আমরা একটু দেখবো, হ্যাঁ, এটা নিয়ে শুধু একটু এখন কথা বলবো, আমরা কোড করব না।
সিএসএস নিয়ে তো একটু শুরুতে একটা কথা বলছিলাম না, ওই যে ডিজাইন, আমাদের কালার, এগুলো আর কি। হ্যাঁ, কালার, তারপর হচ্ছে লেআউট ঠিক করা, ফন্টের সাইজ ঠিক করা, কোনটা কোন জায়গায় বসবে, কোনটার আগে কোনটা পরে বসবে, মাউসটা রাখলে আমার এটা কিরকম আচরণ করবে। হ্যাঁ, এটাই হচ্ছে সিএসএস। হ্যাঁ হ্যাঁ, কিছু, হ্যাঁ, সৌন্দর্যমণ্ডিত করা। তো এই সিএসএস আমরা আমাদের ওয়েবসাইটে তিনভাবে ইউজ করতে পারি, তিনভাবে। কিভাবে? তিনটা টাইপের। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা প্রথমটা হচ্ছে ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, আপনারা লিখে রাখতে পারেন, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এই তিনভাবে আমরা আমাদের সিএসএস কে ইউজ করতে পারি। ঠিক আছে? তো ইনলাইন হচ্ছে কি, আমরা যে এইচটিএমএল ট্যাগটা আছে, এই ঠিক ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট আকারে লিখবো। এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছিলাম। এই যে এখানে এগুলো তো অ্যাট্রিবিউট, এই যে এই স্টেপ, এটা একটা অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট গুলো দেখছেন কি কালার আসে, ভিজুয়াল স্টুডিও করে থাকলে একটা কালার ধরে কিন্তু। হ্যাঁ, হলুদের মতো করে, কি কালার যেন জানি না। এই যে অ্যাট্রিবিউটটা আসছে, তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউট আকারে স্টাইলটা লিখে দিতে পারি। হ্যাঁ, STYLE। আর অ্যাট্রিবিউটের পর আমরা জানি একটা সমান সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা আমাদের যে লজিক্যাল পার্টগুলো আছে সেগুলো লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখন আমরা সিএসএস লিখতে পারি। এটা হচ্ছে ইনলাইন, লাইনের ভিতর, HTML ট্যাগের লাইনের ভিতর আমরা লিখতেছি। হ্যাঁ, স্টাইল আমি বলে দিলাম, স্টাইলের মধ্যে একটা প্রপার্টি আছে কালার। এটা কি করে? টেক্সটের কালারকে পরিবর্তন করে। আমি বলে দিলাম কালার রেড, অথবা যে কোনো কালার। হ্যাঁ, যতগুলো নাম আছে আর কি, বিশেষ করে প্রায় 20-25টার মতো কালার করা যায়। হ্যাঁ, এরকম। এরপর আমরা কালারকে আরো অনেকভাবে ইউজ করতে পারবো। হেক্সা কোড আছে, হ্যাঁ, RGB কোড আছে। হ্যাঁ, আমরা বিভিন্নভাবে কালার ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা নিচে যাই। এই যে দেখেন, এটার কালারটা রেড হয়ে গেছে। আমরা যদি ব্লু দেই, রেড, ব্লু দেই, তাহলে এটা ব্লু হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, এটা ব্লু হয়ে গেছে। হ্যাঁ, যদি অ্যাঙ্কর ট্যাগে এমনিতে ব্লু আসে আর কি। আমরা যদি এখন গ্রিন লিখে দেই, কালারটা গ্রিন আসবে। এই যে দেখেন, গ্রিন চলে আসছে। হ্যাঁ, তাহলে এখন সিএসএস ইউজ করতে পারবেন না? হ্যাঁ, এরকম অনেকগুলো আর্গুমেন্ট থাকে কালারের জন্য। কালার, তারপর যদি আমরা আরেকটা ব্যবহার করতে চাই, নতুন আরেকটা, হ্যাঁ, তাহলে আমরা একটা কমা দিব, জাস্ট সেমিকোলন, সরি, একটা সেমিকোলন দিব। এরপর আমরা লিখতে পারি, না এত গভীরে এখন যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি তো একটু পারেন, আপনি একটু এই বিষয়টা আমাকে সিরিয়ালে যাইতে দেন। হ্যাঁ, কারণ এখন আমি টেক্সট ডেকোরেশন দেখাইতে গেলে অনেকের একটু কষ্ট হবে। আমরা আগে কালার, মার্জিন, প্যাডিং এগুলো শুধু দেখবো। আমরা আবার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড দিলে হয়। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা লিখে দিচ্ছি। এটা গ্রিন আছে তো, আচ্ছা, আমরা বলি না সবুজের বুকে লাল, তাহলে সবুজের বুকে, যেহেতু এটা কালার হচ্ছে ছোট জিনিস, এটাকে দিচ্ছি রেড। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিচ্ছি গ্রিন। এই যে এখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন, সবুজ, আর ফন্টের কালারটা হবে লাল। ফন্টের কালারের জন্য শুধু কালার লিখলে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা ওয়েবসাইটের যেহেতু সিএসএস, আচ্ছা থাক, এইভাবে কষ্ট করে দেখাই, কষ্ট করে দেখি। এই যে দেখেন, এখন আমাদের এই ওই অংশটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে সবুজ, আর ফন্টের কালারটা হয়ে গেছে লাল। ঠিক আছে, কালারটা হয়ে গেছে লাল। এই হচ্ছে সিএসএস। এরপর আমরা এটাকে আরো অনেকভাবে ইউজ করবো। এরপর আমরা সেমিকোলন দিয়ে দেবো আরেকটা লিখতে চাইলে। হ্যাঁ, বা একটা লেখা শেষ করবো, আমরা সেমিকোলন দেওয়ার অভ্যাসটা রাখবো, গ্রিন। এবার আমরা এটাকে একটা মার্জিন দিতে পারি। হ্যাঁ, আমরা দিয়ে দিই মার্জিন টপ দিই। হ্যাঁ, মার্জিন টপ দিয়ে দিলাম 20 পিক্সেল। পিক্সেল মানে মেবি আমি বলছিলাম পরিমাপের একটা একক। হ্যাঁ, এই ধরেন 1 পিক্সেল মানে এতটুক জায়গায় এতটুকু এতটুকু, এরকম একটা পরিমাপ হয় আর কি। হ্যাঁ, একটা ছোট্ট একটা বিন্দুর মতো প্রায় এরকম একটা জায়গাকে 1 পিক্সেল বলে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে মার্জিন টপ, মার্জিন মানে হচ্ছে আমরা বইয়ের খাতায় আমরা মার্জিন দেই না, এই অংশটাকে আমরা ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, তো এটা অ্যাঙ্কর ট্যাগ তো মার্জিন পাবে না। কেন পাবে না, এটা নিয়ে আসলে আমাদেরকে একটু আলোচনা করতে হবে আর কি পরে। তো আমরা এটাতে মার্জিন টপ দিলাম 20 পিক্সেল। আরেকটা হচ্ছে আমরা যে শিখছিলাম না, ডিসপ্লের ইনলাইন এলিমেন্ট আর একটা ব্লক লেভেল এলিমেন্ট, আমরা কি পড়ছিলাম? ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্ট আলোচনা করা হয়েছিল। সুমন ভাই বলেন তো।
আচ্ছা, এই যে আমরা কোডগুলো লিখতেছি, হ্যাঁ, আপনি খেয়াল করেন, এই যে অ্যাঙ্কর ট্যাগটা আমরা লিখলাম, হ্যাঁ, একটা অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, এরপরে যদি আমাকে আনতে হয়েছে, তাহলে আমাকে একটা ব্রেকিং ট্যাগ দেওয়া লাগছে, হ্যাঁ, বিআর ট্যাগ। যদি আমি বিআর ট্যাগটা না দেই, তাহলে কিন্তু এটার পাশাপাশি ওইটা চলে আসবে। এর মানে হচ্ছে, এই যে দেখেন, এখন এখন কিন্তু এই দুইটা পাশাপাশি বসে যাবে, হ্যাঁ, এই দুইটা একটার পাশে একটা চলে আসছে। এগুলোকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট মানে হচ্ছে তার যতটুকু লেখা থাকবে, মানে যতটুকু লেখা না, এটাকে কন্টেন্ট বলবো আমরা, হ্যাঁ। ইমেজ হইতে পারে, দেখেন এই যে ভিডিওতে যতটুকু আছে, ইমেজের ক্ষেত্রে দেখবেন একটা ইমেজের পর আরেকটা ইমেজ পাশে চলে আসে। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ। তার যতটুকু কন্টেন্ট থাকবে, হ্যাঁ, ততটুকু সে দিবে। যতটুকু কন্টেন্ট থাকবে সে ততটুকু জায়গা নিয়ে নিবে, বাকি জায়গাটা সে ছেড়ে দিবে, এই পাশ পর্যন্ত, লেফট থেকে রাইট পর্যন্ত বাকি জায়গাটা সে ছেড়ে দিবে। তারপর আরেকটা আসবে, তার যতটুকু কন্টেন্ট আছে সে ততটুকু নিবে, বাকি জায়গাটা সে ছেড়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এবার আমরা একটা পি ট্যাগ নিই এর নিচে, তাহলে দেখবেন একটু পরিবর্তন হয়ে যাবে। আমরা কিছু একটা লেখা নিচ্ছি, ধরুন পাসওয়ার্ডের, খুব ছোট্ট পাসওয়ার্ডের একটা লেখা নিচ্ছি। এখন আমরা দেখব, এই যে দেখেন এই লেখাটা এখানে পরের লাইনে চলে আসছে, কেন? এখানে তো আরো জায়গা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এটা হচ্ছে বাম থেকে ডান পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা ব্লক করে ফেলে। আমরা যদি আরেকটা পি ট্যাগ নিই, তাহলে আমরা ধরেন আরো কিছু লেখা লিখলাম, এক অক্ষর লিখলাম শুধুমাত্র, দেখেন একটা অক্ষর, যে কোনো লেখা, হাই হ্যালো যা লেখেন, এটা নতুন লাইন নিয়ে নিছে। এটা কি করছে? নতুন আরেকটা লাইন নিয়ে নিছে। তাহলে এগুলোকে বলে ব্লক লেভেল এলিমেন্ট। আর অ্যাঙ্কর ট্যাগ, এরকম ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ, অডিও, ভিডিও, আই ফ্রেম, তারপর আছে স্প্যান, হ্যাঁ, এরকম কিছু ব্লক লেভেল এলিমেন্ট আছে। আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে 10টা ব্লক লেভেল এলিমেন্ট এবং 10টা ইনলাইন এলিমেন্টের নাম মুখস্থ করে আসবেন, হ্যাঁ, মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন। এটা এটা একটু মুখস্থ করার বিষয় না, আসলে একটু দেখার বিষয় যে কোনটা কোনটা, হ্যাঁ। আমি যেগুলো দেখাইছি সেগুলোর ভিতর থেকেই, বেশি বাইরে যেতে হবে না। এটা W3 স্কুলসে আছে। W3 স্কুলসে আমরা যদি যাই, অথবা আমরা ইনলাইন এলিমেন্ট লিখে আমরা সার্চ দিই, হ্যাঁ, ইনলাইন HTML এলিমেন্ট আর কি, হ্যাঁ, HTML ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট। এই যে এখানে আসলে দেখবেন যে কোনগুলো ইনলাইন, হিয়ার যে ব্লক লেভেল এলিমেন্ট, এগুলো হচ্ছে ব্লক লেভেল। এখানে ভিডিওটা দেখাচ্ছে, কিন্তু আমি ভিডিওটা যতবার প্র্যাকটিস করছি আমি দেখছি যে এটা কিন্তু ইনলাইন, হ্যাঁ। এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখান থেকে এগুলো পড়বেন একটু, হ্যাঁ, কোনটা কোনটা ইনলাইন, কোনটা কোনটা ব্লক, হ্যাঁ। ব্লক লেভেল এলিমেন্ট মানে হচ্ছে সে সম্পূর্ণ জায়গাটা নিয়ে নেবে। তো আমার এই অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টের মধ্যে, হ্যাঁ, আমরা চাইলে এগুলোকে ইনলাইনকে ব্লক করতে পারি, অথবা ব্লক যেটা আছে সেটাকে ইনলাইন করতে পারি। এই জন্য আমাদেরকে দিতে হয় কি জানেন, একটা প্রপার্টি দিতে হয় স্টাইলের মধ্যে, হ্যাঁ। আমরা শুরুতে লিখে নিতে পারি বা পরে লিখতে পারি যে ডিসপ্লে প্রপার্টি, হ্যাঁ, ডিসপ্লে আমরা বলে দিব ব্লক, আমরা বলে দিব ডিসপ্লে ব্লক। এখন যদি ব্লক লিখে দিই, আমি আগে থেকে বিআর ট্যাগটা তুলে নেই, তাহলে আরেকটু বিআর ট্যাগ নাই, হ্যাঁ। এখন দেখবেন এটা নিচে নেমে চলে আসবে, কারণ আমি এটাকে বলছি যে তুমি নিচে চলে, মানে ব্লক করে ফেলো। এখন দেখেন সম্পূর্ণ সেটটা ব্লক করে ফেলছে। আগে এটার ব্যাকগ্রাউন্ড ছিল কতটুকু, এতটুকু পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা, আর এখন দেখেন এই পাশ থেকে ও পাশ পর্যন্ত সে সম্পূর্ণটা ব্লক করে ফেলছে। বুঝতে পারছেন আপনারা? এটা ইনলাইন ছিল বাই ডিফল্ট, এটা হচ্ছে ইনলাইন। আর বাই ডিফল্ট পি ট্যাগ, H1 ট্যাগ, ডিভিশন, ডিভ, এটা আপনাদেরকে এখনো দেখানো হয় নাই। এগুলো হচ্ছে বাই ডিফল্ট ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ। আমরা যদি যে জিমেইল লেখাটা আছে সেটাকে যদি আমরা এখন একটা CSS ইউজ করি, এই যে ইমেল এখানে, হ্যাঁ, আমরা একটা স্টাইল দিলাম, স্টাইলের মধ্যে সেম আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে দিয়ে দিলাম রেড দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, আর এটার কালার দিলাম, হ্যাঁ, গ্রিন আছে, মেবি আর কালার দেওয়ার দরকার নাই। এখন দেখেন এই যে ডিফারেন্সটা এখন আরো একটু বুঝতে পারবেন। এই যে দেখেন, এটাও অ্যাঙ্কর ট্যাগ, এটাও অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমরা যেহেতু দিচ্ছি ডিসপ্লে ব্লক, এটা কি করছে, বাম থেকে ডান পাশ পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিছে, হ্যাঁ। আর এটা কি করছে, শুধুমাত্র যেটুকু কন্টেন্ট আছে সেইটুকু জায়গা নিছে। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড এতটুকু পর্যন্ত, আর এটার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণটা সে দখল করে রাখছে জায়গাটা। এটা হচ্ছে ডিসপ্লে ব্লক এবং ইনলাইন। এটা আর একটু পরে দেখালে ভালো হইতো, আপনাদেরকে একটু আগে দেখাই ফেলছি, হ্যাঁ। আশা করি বুঝতে পারছেন। আমি আবার রিপিট করবো এগুলো, হ্যাঁ, এগুলো আমি রিপিট করব। এখন দেখেন, আমি যদি বলি যে আসলে আমি চাইতেছি, হ্যাঁ, আচ্ছা, এটাকে মার্জিন টপ দেওয়া আছে না, মার্জিন, হ্যাঁ, মার্জিন টপ, হ্যাঁ, মার্জিন টপটা আমরা দেখতেছি না। আমরা যদি প্যাডিং ব্যবহার করি, হ্যাঁ, প্যাডিং মানে হচ্ছে ভিতরের দিকে, বা এগুলো নিয়ে আরো আলোচনা করবো। আমরা শুধু এখন ইনলাইনটা বুঝতেছি, হ্যাঁ। প্যাডিং দিলাম 20 পিক্সেল, চারপাশে পাবে এখন, হ্যাঁ।
এখন পাবে চারপাশে। এই যে দেখেন চারপাশে সে উপরে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল, এই পাশেটা দেখার কোনো এখন সুযোগ নাই, তাই আমরা দেখতেছি না। প্যাডিং চলে আসছে 20 পিক্সেল। এখন আমি তো প্যাডিং 20 পিক্সেল দিলাম, কিন্তু আমি এখন চাইতেছি কি জানেন, আরেকটা জিনিস চাইতেছি যে না, ওকে ব্লক করব না, আমি প্যাডিং নিব, কিন্তু ও যেখানে ছিল আগে সেখানে থাকুক, যেইটুকু জায়গা নিয়েছিল সেইটুকু থাকুক, মানে সে ইনলাইন থাকুক, কিন্তু আমি ওকে ব্লক করব। তখন আমরা ওকে বলে দিব ইনলাইন ব্লক, মানে তুমি ইনলাইনে থাকবা কিন্তু ওই জায়গাটুকু ব্লক করে রাখো। ঠিক আছে, এই যে দেখেন ও এখন কি করবে, উপরে উঠে যাবে, আগের জায়গা যাবে। সে এখন ইনলাইনে থাকবে কিন্তু জায়গাটুকুকে ব্লক করে রাখছে, দেখেন। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, ডিসপ্লে ব্লক, এরপর হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইনলাইন ব্লক। বুঝতে পারছেন? এখন দেখেন এটা আগের মতোই ইনলাইনে আছে বা জায়গাটুকু ব্লক করে আছে, যার কারণে আমরা এটাতে মার্জিন, প্যাডিং অথবা অন্যান্য প্রপার্টিগুলো তখন ইউজ করতে পারবো। কারণ ইনলাইন প্রপার্টিতে আমরা হাইট, উইড, মার্জিন, প্যাডিং ইউজ করতে পারবো না। হ্যাঁ, মার্জিন হচ্ছে এই যে এই পাশে আমরা যদি এখন একটা মার্জিন দিই, লেফটে দিই, হ্যাঁ টপে দিছি তো তাই বুঝতেছেন না, আমরা এখানে লেফটে একটা দিই, এই মার্জিন, লেফট, রাইট এগুলো নিয়ে আমরা পরে আরো একটু ডিটেল আলোচনা করবো। হ্যাঁ, লেফট হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট, এই জায়গাটা হচ্ছে রাইট, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। হ্যাঁ, এই চারটা নাম আমরা একসাথে ইউজ করতে পারি, আবার এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। এখন দেখেন এই যে মার্জিন এখানে 20 পিক্সেল, এখন মার্জিনটা পাইছে, দেখতেছেন স্পষ্ট। হ্যাঁ, এতক্ষণ এখানে ছিল, এখন এই যে এই পাশে মার্জিনটা পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস আমরা কিভাবে ইউজ করবো। তার ভিতর একটু গুরুত্বপূর্ণভাবে আমরা কি শিখলাম, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন এবং ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন দেখেন এই যে এখানে একটা লেখা আছে, আমার মনে হইতেছে পি ট্যাগ আমার দরকার আছে, বাট এটা আমার এক লাইনে আসুক। তাহলে আমি কি করব, দুইটাকে আমাকে করতে হবে, একটা থাকলে হবে না। হ্যাঁ, এখানে এসে আমি দুইটাকেই ডিসপ্লে ইনলাইন বলে দেব। এগুলো তো ব্লক, বাই ডিফল্ট ব্লক, আমি এগুলোকে ইনলাইন করে দিতে পারি। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ, এভাবে আমরা যেটাকে যখন যা খুশি আমরা করতে পারবো। হ্যাঁ, স্টাইল, ডিসপ্লে, ইনলাইন। এখন দেখেন পি ট্যাগ গুলো এখন একটা পাশে আরেকটা চলে আসবে। এই যে দেখেন পি ট্যাগ গুলো এখন ওই যে পাশাপাশি চলে আসছে, এতটুকু তার এইভাবে। তাহলে আমরা ডিসপ্লেটা শিখলাম, অন্যগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে না। আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং ডিসপ্লে, মার্জিন, প্যাডিং আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আপনারা এরকম অডিও ভিডিও শো করে ইমেজ, অডিও ভিডিও, ইমেজ দিয়ে একটা গ্যালারি বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, এরকম ভাবে একটা গ্যালারি বানাবেন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 3টা, আমি বলে নিচ্ছি আবার, আপনাদের হোমওয়ার্ক হবে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে আপনারা ব্লক নেবেন এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে কয়টা কয়টা আছে এগুলো একটু দেখবেন, মুখস্থ করতে হবে না, কিন্তু একটু ভালোভাবে দেখবেন যাতে বুঝতে পারেন। 2 নাম্বার হচ্ছে এরকম 2-3টা ফোল্ডার করে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার এরকম 3-4টা ফোল্ডার করবেন, ফোল্ডারের ভিতর ফোল্ডার করবেন, করে একটা থেকে আরেকটাতে যায়, মানে অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ, ব্লক লেভেল এলিমেন্ট 2টা। আর 3 নাম্বার হচ্ছে একটা ইমেজ, ভিডিও, অডিও এগুলোর একটা গ্যালারি বানাবেন। 3টা আমি আবার রিপিট করতেছি। 1, আপনারা দেখবেন হচ্ছে ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্টের কয়েকটা উদাহরণ W3 স্কুলসের ওইখানে গিয়ে, অথবা আপনার নেটে সার্চ দিলে হবে যে HTML ইনলাইন এলিমেন্ট, এইটুকু আপনারা বের করতে আপনারা পারবেন। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ, এই যে এখান থেকে একটা থেকে আরেকটা ফোল্ডার থেকে যে আমরা যেগুলো পাথগুলো ধরলাম আপনারা সেটা দেখবেন। আর 3 নাম্বার হচ্ছে একটা ইমেজ গ্যালারি বানাবেন, একটার পর একটা ইমেজ থাকবে। একটার পর একটা ইমেজ থাকবে, ইমেজগুলোতে আপনারা একটা স্টাইল ব্যবহার করবেন কমন, এখান থেকে দেখবেন যে আমি যেটা ব্যবহার করছি একটা মার্জিন দিয়ে দিবেন। হ্যাঁ, মার্জিন লেফট, রাইট অথবা টপ অথবা বটম। হ্যাঁ, একটা মার্জিন ব্যবহার করবেন। আর যদি শুধু মার্জিন লেখেন, খালি মার্জিন বা ওই যে খালি প্যাডিং লেখেন, হ্যাঁ, মার্জিন আর প্যাডিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমরা পরে বলবো। যখন শুধু প্যাডিং লিখবেন তখন এটা 4 পাশে পাবে, আর যখন আপনি টপে দিতে হয় তখন দিতে হবে প্যাডিং টপ, প্যাডিং বটম অথবা মার্জিন টপ, মার্জিন বটম, হ্যাঁ, মার্জিন লেফট, মার্জিন রাইট। হ্যাঁ, শুধু একটা দিলে হবে কি 4 পাশে সে পেয়ে যাবে। আর যদি আমরা শুধু স্পেসিফিক করে দিতে চাই তাহলে আমাদেরকে বলে দিতে হবে লেফট, রাইট। এভাবে মার্জিন লেফট আছে, আমরা আবার এরকম আবার চাইলে রাইটও ব্যবহার করতে পারি। এই যে এখানে কপি করে এটা দিলাম, এখন আমরা মার্জিন রাইটও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ধরুন টপ দিলাম এটাকে। হ্যাঁ, আমরা এইভাবে অনেকগুলো ভ্যালু ব্যবহার করতে পারবো, অথবা আমরা একসাথে আরো কিভাবে একটু আরো ক্যালকুলেশনের বিষয় আছে, আমরা এগুলো পরে শিখবো। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।
হ্যাঁ